অদিতি আর জয় প্রায় ছুটতে ছুটতে ওদের দিকে এগিয়ে আসছে, আর ওদের দেখে অবাক হয়ে আবির সিঁড়ির কয়েকটা ধাপ নেমে রাস্তায় এসে দাঁড়াতেই অদিতি প্রায় হাঁপাতে হাঁপাতে বলে, আবির, আবির এক্ষুনি চল, ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটে গেছে। ভয়ঙ্কর কাণ্ড মানে? কি হয়েছে? রথিন বাবু মার্ডার হয়েছেন। আমরা ওনার ঘরে পৌঁছে গিয়ে দেখি ঘরের দরজাটা সামান্য ভেজানো। জয় কয়েকবার ওনার নাম ধরে ডেকে কোনো সারা শব্দ না পেয়ে দরজাটায় আলতো চাপ দিতেই দরজাটা সম্পূর্ণ খুলে যায়, আর আমরা ভিতরে ঢুকে দেখি উনি বিছানার উপর উপর হয়ে পড়ে রয়েছেন, আর ওনার পিঠে একটা ভোজালি আমল ঢুকিয়ে দেওয়া। এরকম কিছু ঘটতে পারে আমরা বিন্দু মাত্র আন্দাজ করিনি, বিশ্বাস কর। মার্ডার? কিন্তু কি কারণে? তবে কি অন্য কোনো রহস্য? আচ্ছা, এমনটাও তো হতে পারে যিনি খুন হয়েছেন তিনি হয়তো এমন কিছু জেনে গিয়েছিলেন যার জন্য তাকে খুন হতে হলো। আচ্ছা, খুনটা কি জয় আর অদিতিই করেছে? জানতে হলে শুনতে হবে লেখক শিবাঙ্গনের কলমে আবির এবং জয় সিরিজের গল্প সেনেসার সাহেবের গুপ্ত ভাণ্ডার। তবে গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, তবে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর গল্প শুরুর আগে গল্পটিকে হাইপ করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আরও বেশি সংখ্যক শ্রোতা বন্ধুর কাছে আমাদের গল্পটা পৌঁছে যেতে পারে। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি সৌভিক, প্রধান চরিত্রে সৌমদীপ, মৌপিয়া এবং সৌভিক দাস। শুরু হচ্ছে আবির এবং জয় সিরিজের গল্প সেনেসাস সাহেবের গুপ্ত ভাণ্ডার। জানিস আবির, আজ ইউনিভার্সিটি থেকে ফেরার সময় একজন বেশ অদ্ভুত দর্শন মানুষের সাথে সাক্ষাৎ হলো। ভদ্রলোককে দেখতে হুবহু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, আর সেই কারণে ভদ্রলোকের দিকে ট্রেনের অনেকেই তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর ভদ্রলোকটিও সেটা খুব মজা করেই উপভোগ করছিলেন। আর মজার ব্যাপার হলো, ওনার নাম রথিন বাবু, রথীন্দ্রনাথ চক্রবর্তী। বাহ, চেহারার সাথে সাথে ওনার নামেও বেশ মিল আছে দেখছি। তা কোথায় দেখলি তুই সেই ভদ্রলোককে? আরে আমি তো যাদবপুর থেকে শিয়ালদা আসবো বলে ট্রেনে উঠেছি। আপ নামখানা লোকাল, উনি তাতেই ছিলেন। তারপর ওনার সাথে গল্প করতে করতে রাস্তাটা বেশ ভালোই কেটে গেল। ওনার কথাবার্তার মধ্যেও একটা কবিত্ব ভাব ফুটে উঠছিল, তাই কথা বলতেও বেশ ভালোই লাগছিল। কিরকম? উনি কি ছন্দ মিলিয়ে কথা বলেন নাকি? তাহলে ওনার কবিত্ববোধের পরিচয় পেলি কি করে? না, ঠিক ছন্দ মিলিয়ে নয়, কিন্তু কথাগুলোর মধ্যে আর ওনার বাচনভঙ্গিতে একটা কবিতা কবিতা ভাব ছিল। ওই দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুর তবে তোকে দেখা দিয়ে কি কবিতা শোনালেন সেটা অন্তত মনে থাকলে বল। আমরা ঠিক বুঝে নেব যে সেটা জীবনানন্দ দাশ নাকি রজনীকান্ত সেন নাকি সুকুমার রায়ের থেকে কপি করা। না রে, ঠিক কপি করা নয়। আসলে ওনার কথাবার্তা বলার ধরনটাই এইরকম। যেমন ধর, অনেকের মতোই আমিও যখন সেই ভদ্রলোকের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছি, উনি তখন নিজে থেকেই আমাকে হাতছানি দিয়ে ডেকে বললেন, কি হে পথিক, মুখে পানে কেন চাহিয়াছ? ওই বিস্ময়ে হতবাক। আমিও তোমার মতোই সাধারণ নই। তিনি ময়ূর। আমি তো নিতান্তই কাক। ভদ্রলোকের কথা শুনে আমি সত্যি হতবাক না হয়ে পারলাম না। তবে প্রথমেই ওনার কাছে এরকম একটা কথা শুনে আমি না হেসে পারলাম না। আর সেটা দেখেই উনি বলে উঠলেন, স্মিত হেসে যদি ভাবো পেয়ে যাবে পার, তবে বলি সে সম্ভাবনা নেই যেন আর। একবার যখন হাসি মুখে দিয়েছি এই হাতখানা বাড়িয়ে, তখন তবে গড়ে উঠুক বন্ধুত্ব সব বাধাবিঘ্ন সরিয়ে। বুঝলি আবির,
হঠাৎ করেই কি করে যে ওনার সঙ্গে ছন্দ মিলিয়ে একটা লাইন বলে ফেললাম সেটা ভেবে নিজেই বেশ হকচকিয়ে গেলাম। তবে খেয়াল করে দেখলাম আমার মুখে সেই কবিতা শুনে ভদ্রলোক বেশ খুশি হয়েছেন। উনি ওনার হাতটা সত্যি সত্যি আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, জানো ভাই, বুড়ো হয়েছি তো, এখন একরকম ওই সাহিত্য নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেব ঠিক করেছি। তাই সর্বত্র ছন্দের অনুসন্ধান করে বেড়াই। আর তোমার মধ্যে সেই ছন্দপ্রিয়তা দেখে বড়ই ভালো লাগলো। তা কি লেখালেখি করার অভ্যাস আছে নাকি? হ্যাঁ, বুঝলি আবির, ভদ্রলোকের কথা শুনে আমি তো বিষম খাই আর কি। আমার মধ্যে নাকি আবার ছন্দ বোধহয়। ওনার কথাটা ভালো করে খেয়াল করে দেখিসনি জয়। উনি বলেছেন তোর মধ্যে ছন্দ প্রিয়তা উনি দেখেছেন, ছন্দ বোধ নয়। তার মানে তুই ছন্দ ভালোবাসিস, কিন্তু ছন্দ তৈরি করতে পারিস এমন কথা কিন্তু উনি বলেননি। দেখ জয়, ভদ্রলোকের যখন বয়স হয়েছে তখন এইটুকু দূরদর্শিতা আর মানুষ চেনার ক্ষমতা ওনার থাকবে বলে কিন্তু আমার মনে হয় অ্যাটলিস্ট। আবিরের কথা শুনে অদিতি হেসে ফেললেও জয় বেশ গুরুগম্ভীরই রয়ে যায়। হয়তো ওর কথা শুনে আবির এভাবে উপহাস করবে সেটাও আগে থাকতে অনুমান করতে পারেনি। আর পারেনি বলেই সহজ সরল বিশ্বাসে ও কথাটা বলেছিল। তবে পরিস্থিতি সামাল দিয়ে জয় সঙ্গে সঙ্গে বলে ওঠে, আবির, সেই ভদ্রলোকের সঙ্গে দেখা করতে যাবি? বেশ মজার মানুষ। আমাকে উনি ওনার ঠিকানাটা দিয়ে বলেছেন, সময় পেলে যেন ওনার সাথে দেখা করতে যাই। হ্যাঁ, সে তো যাওয়া যেতেই পারে। হাজারো এ জীবনে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের একবার চাক্ষুষ দর্শন হয় তবে আর ক্ষতি কি? কিন্তু ইনি তো আর সত্যিকারের রবীন্দ্রনাথ ঠাকুর নন। হ্যাঁ, সেক্ষেত্রে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি ভেবে নেব। তবে এমনও তো হতে পারে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো না হলেও এনার কবিতা প্রতিভাও খুব উচ্চ পর্যায়ে। এক্ষেত্রে ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলে মন্দ হবে না। কি বলিস অদিতি? সেই অবশ্য তুই মন্দ বলিসনি আবির। জানিস, ছোটবেলায় স্কুলে পড়ার সময় আমি টুকিটাকি কবিতা লিখতে পারতাম। তারপর কবে যে সেসব বন্ধ হয়ে গেছে আজ আর তা খেয়াল পড়ে না। তবে যদি সেই ভদ্রলোকের সঙ্গে সত্যি আলাপ করার সুযোগ হয় তবে পুরনো অভ্যেসটা একবার ঝালিয়ে নেব। কি বলিস? বাহ, সেই ভালো। তাহলে এক কাজ করি, চল আগামীকাল বিকেলে আমরা ওনার বাড়িতে যাই। আমাকে সেই ভদ্রলোক ওনার ঠিকানা দিয়েছেন। একেবারে দক্ষিণ চন্দননগরে গড়ের ধার বলে একটা জায়গা আছে, সেখানেই নাকি একেবারে রাস্তার উপরে ভদ্রলোকের বাড়ি। উনি একথাও বলেছেন, গড়ের ধার বাস স্টপেজে পৌঁছে যে কাউকে ওনার নাম জিজ্ঞেস করলেই তারা ওনার বাড়িটা দেখিয়ে দেবে। ভদ্রলোকের কবি হিসেবে বেশ সুনাম থাকায় এলাকায় অনেকেই তাকে চেনে। অতএব আমাদের ওনার বাড়ি খুঁজে বের করতে সেরকম অসুবিধে হবে না। ব্যাস, তবে তো হয়ে গেল। আগামীকাল তাহলে আমরা রওনা দিচ্ছি আমাদের নতুন প্রবীণ বন্ধু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হামশকল রবীন্দ্রনাথের থুরি, দ্বিতীয় রবীন্দ্রনাথের বাড়ি। আগের দিনকার কথা মতোই দুপুরে ভাত টাত খেয়ে আবির, জয় আর অদিতি বেরিয়ে পড়ে চন্দননগরের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে একটা বর্ধমান লোকাল ধরে মানকুণ্ডু স্টেশনে নেমে ওদের গড়ের ধার পৌঁছতে খুব একটা অসুবিধা হয় না। অদিতি আর আবির দুজনেই লক্ষ্য করে দেখে জয় যেন ভেতরে ভেতরে একটু বেশি উত্তেজিত। ওর পরিচিত হিসেবেই রথীন্দ্রবাবুর সঙ্গে সকলে দেখা করতে যাবার উৎসাহে। ওরা সেটা লক্ষ্য করলেও মুখে কিছু বলল না। আর রিক্সা থেকে গড়ের ধার স্টপেজে নেমে আবির বলে ওঠে, কিরে, গড়ের ধার তো পৌঁছে গেলাম রে। এবার তো রথীন্দ্রনাথ বাবুর বাড়ি কি করে খুঁজে পাবো? উনি তো বলেছিলেন যে কাউকে জিজ্ঞেস করলেই ওনার বাড়ি দেখিয়ে দেবে। একদম রাস্তার উপরেই ওনার বাড়ি। দাঁড়া, আমি বরং সামনের চায়ের দোকানটায় জিজ্ঞেস করে দেখছি। এই বলে জয় বাস স্টপেজের সামনের চায়ের দোকানটার দিকে এগিয়ে গেলে অদিতি আর আবির ওর জন্য অপেক্ষা করতে থাকে। আর মিনিট খানেকের ভেতরে জয় কয়েক ধাপ সিঁড়ি উঠে গিয়ে
দোকানদার ভদ্রলোককে জিজ্ঞাসা করেন, আচ্ছা দাদা, এখানে রথীন্দ্রনাথ চক্রবর্তীর বাড়ি কোনটা বলতে পারবেন? আমরা কলকাতা থেকে আসছি, ওনার পরিচিত। কে? কি নাম বললেন? রবীন্দ্রনাথ? আগে রথীন্দ্রনাথ চক্রবর্তী। সেটা আবার কে মশাই? না 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 না, এই নামের তো এইখানে কেউ থাকে বলে জানি না। সে কি বলছেন? রথীনবাবু যে বলেছিলেন দক্ষিণ চন্দননগর গড়ের ধার বাস স্টপেজের সামনেই ওনার বাড়ি। এটা কি তবে দক্ষিণ চন্দননগরের গড়ের ধার নয়? আমরা ওনার খোঁজে অন্য জায়গায় চলে এসেছি। আগে না না, আপনারা ঠিক জায়গাতেই এসেছেন। এটাই দক্ষিণ চন্দননগর, আর এটাই গড়ের ধার বাস স্টপেজ। আচ্ছা, বলতে পারবেন ওই ভদ্রলোক দেখতে কেমন? দোকানদার ভদ্রলোকের কথা শুনে যেন হাতে চাঁদ পায় জয়। সঙ্গে সঙ্গেই অত্যন্ত উৎসাহ নিয়ে বলে ওঠে, এটা খুব অদ্ভুত ব্যাপার বলতে পারেন। ভদ্রলোককে দেখতে একেবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। মানে গতকাল যখন আমার ওনার সাথে দেখা হয়েছিল, তখন আমি তো একেবারে চমকে উঠেছিলাম। তবে শুধুমাত্র দেখতে বলেই নয়, রথীন্দ্রনাথ বাবুর ডাক সাইডে কবিতা লেখারও শখ আছে। ও, এই ব্যাপার। আর কিছু বলতে হবে না, এবার বুঝতে পেরেছি। আপনি ওই রথি পাগলার কথা বলছেন, তাই তো? আমরা সবাই ওনাকে রথি পাগলা বলে রাখি। ওর আসল নাম যে কি তা ঠিক জানা নেই, তাই প্রথমে চিনতে পারিনি। এখন আপনি এই যে চেহারার বর্ণনা দিলেন, ঠিক চিনে ফেলেছি। যে মানুষটার সম্পর্কে এত ভালো ধারণা নিয়ে জয় ওখানে এসেছিল, তার সম্পর্কে ওই দোকানদার ভদ্রলোকের মুখে এতটা তাচ্ছিল্য ভরা কথা শুনে জয়ের যথেষ্টই খারাপ লাগে। তবে সে ব্যাপারে সেই দোকানদারের কোনো ভ্রুক্ষেপ নেই। লোকটা আবারও বলে ওঠে, তা হঠাৎ করে ওই রথি পাগলার সাথে আপনাদের পরিচয় হলো কিভাবে? ও পাগলা তো বাড়ি থেকে কোথাও বেরোই না, আর বেরোলেও ওই টুকটাক একটু দোকান বাজার বেরোয়, আবার করে আবার ঘরে ঢুকে পড়ে। গতকাল ট্রেনে আমার সাথে আলাপ হয়, শিয়ালদা থেকে আসার সময়। খুব সম্ভবত উনি কলকাতার কোনো এক কবি সম্মেলন থেকে ফিরছিলেন। তখনই উনি এখানে আসার জন্য বলেন। ধুর মশাই, আপনারা ওই পাগলাটার কথাই বিশ্বাস করে গেছেন দেখছি। আরে বাবা, ও সব মিথ্যে কথা বলে। নিজের খেয়ালে নিজের স্বপ্ন জাল বুনে চলেছে প্রতি মুহূর্তে। ওর কথা আবার কেউ বিশ্বাস করে নাকি? দেখুন, আমার সঙ্গে ওনার যতটুকু কথা হয়েছে, তাতে করে ওনাকে পাগল বলে আমার একবারও মনে হয়নি। ওনাকে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ, শিক্ষিত এবং রুচিসম্মত বলেই মনে হয়েছে। তাই আপনার কাছে এরকম একটা কথা শুনে আমি যথেষ্ট বিব্রত হচ্ছি। এদিকে জয়কে তখনও ফিরতে না দেখে আবির যে কখন ওর পেছনে এসে দাঁড়িয়েছে সেটা জয় খেয়াল করেনি। তবে আবিরের কথায় ওর খেয়াল পড়ে। দাদা, আপনি বরং এক কাজ করুন, আমাদের ওনার বাড়িটা দেখিয়ে দিন। আমরা আর আপনাকে বিরক্ত করব না। আরে না না দাদা, আপনারা আমাকে বিরক্ত করবেন কেন? আপনারা সেই কলকাতা থেকে আসছেন, এতটা পথ পাড়ি দিয়ে এসেছেন আমাদের এই চন্দননগরে। আপনাদের সাহায্য করা তো আমাদের কর্তব্য। তবে আমি ঠিক চিনতে পারিনি ওনাকে। আসলে ওনার পোশাকি নাম ধরে তো আর ওনাকে কেউ ডাকে না, সবাই ডাকে ওই রথি পাগলা বলে। মানে বুঝতেই পারছেন। আরে এক নম্বরের খিটখিটে বুড়ো, কথায় কথায় মানুষের সঙ্গে খালি ঝগড়া করে। আরে এই তো সেদিন আমার সাথে পায়ে পা দিয়ে একেবারে ঝগড়া বাঁধালেন, আর আজে বাজে কথা শুনিয়ে গেলেন। আমি নেহাত একটু নির্বিবাদী মানুষ, তাই ওনাকে কিছু না বলেই ছেড়ে দিলাম। ওনার বাড়ি কোনটা দাদা? আরে দাঁড়ান না মশাই, তা আপনাদেরও কি ওই পাগলাটা সেই গুপ্তধনের গল্প টল্প বলেছে নাকি? না হলে এভাবে তো সদল বলে কলকাতা থেকে আপনারা এখানে এসেছেন কি শুধু শুধু ওই পাগলা বুড়োটার সঙ্গে দেখা করার জন্য? মস্করা হচ্ছে মশাই। দোকানদার ভদ্রলোকের শেষ কথাটা শুনে একটু থমকে যায় আবির আর জয়। গুপ্তধন, সেটা আবার কোথা থেকে এলো? এরকম কিছু তো ওরা আগে শোনেনি। বুঝি দাদা, আমরা সব বুঝি। আমরা হলাম এখানকার স্থানীয় লোক, 3 পুরুষ ধরে এখানে বাস করছি। এখানকার এই সকল লোকের নারী নক্ষত্র এই রতন চাকলাদারের না একেবারে মুখস্থ। যাই হোক, ওনার পাগলামির কথা শুনে কত লোক যে এলো সেই গুপ্তধনকে খুঁজে বের করতে, কিন্তু সেই সব গুপ্তধন আর খুঁজে পেল কই? যান, আপনারাও যান, চেষ্টা করে দেখুন। তবে কিন্তু হ্যাঁ, আমি আগেই আপনাদের বলে রাখছি, ওর কথাই বিশ্বাস করবেন না। ওই বুড়োর ভীমরতি হয়েছে, আর ওর কথা শুনে আপনারাও আপনাদের মিছিমিছি সময় নষ্ট করবেন না। লোকটা যখন একটানা কথাগুলো বলে চলেছে,
তখন আবির এক দৃষ্টিতে লোকটার মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর সেই ভদ্রলোক একবার থামলে আবির কঠিন কণ্ঠে বলে ওঠে, দেখুন, আপনার মনের দুটো প্রশ্নের উত্তর আমি আগেই দিয়ে দিই। কোনো গুপ্তধনের কথা উনি আমাদের বলেননি, তাই সেটার খোঁজে যে আমরা এখানে এসেছি, আপনার এই প্রথম ধারণাটা সম্পূর্ণ ভুল। আর দ্বিতীয়ত, যদি এই গুপ্তধনের কথাটা ওই রথিনবাবুর কল্পনাপ্রসূতও হয়, তবে আমার কিছু করার নেই। কিন্তু যদি সত্যিই সেটা থেকে থাকে, তবে আমি আপনাকে কথা দিচ্ছি আমি সেটা খুঁজে বের করব। তখন কিন্তু আপনার চোখে এখন ওই ভদ্রলোক সম্পর্কে যে তাচ্ছিল্য ভাব ফুটে উঠেছে, তার ঠিক উল্টো সম্মান ও সম্ভ্রম আমি দেখতে চাইব। এটা আমি আপনাকে কথা দিচ্ছি। কি বলছেন মশাই? আপনার কি আমার কথা বিশ্বাস হলো না? উল্টে আপনি আমাকেই চ্যালেঞ্জ করছেন। আরে আজব লোক তো আপনি মশাই। ধরে নিন তাই। আচ্ছা, ওনার বাড়ি কোথায় সেটা আমাদের বলুন। আর জয়, তুই অদিতিকে নিয়ে রথিনবাবুর সঙ্গে দেখা করবার জন্য এগিয়ে যা। আমি দাদার সঙ্গে দুটো কথা বলে এখনই আসছি। আবির যেন ওই দোকানদার ভদ্রলোককে আর কোনো কথা বলার সুযোগই দিল না। নিজে সেখানে দাঁড়িয়ে থেকে ভদ্রলোককে পরিষ্কার বুঝিয়ে দিল ওনার যা কিছু কথা বলার সেটা পরে আবিরের সাথে বলতে। আর ওর ইঙ্গিত বুঝতে পেরে সেই দোকানদার ভদ্রলোক আঙুল দিয়ে রথিনবাবুর বাড়িটা দেখিয়ে দেয়। ওই যে রাস্তার ওপরে 3টে বাড়ি ছেড়ে দোতলায় যে পুরনো ভাঙা ঘরটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তার ডান দিকে ওখানেই উনি থাকেন। নিচে থেকে দেখবেন একটা সিঁড়ি একেবারে সোজা ওপরে উঠে গেছে, ওটা দিয়ে ওপরে উঠে যাবেন। ব্যাপারটা একটু বুঝে নিয়ে জয় আর অদিতি সেদিকে এগিয়ে গেলে আবির আবার কথাটা পারে। দাদা, আমার কথায় প্লিজ কিছু মনে করবেন না, তবে আপনি ওই কি গুপ্তধনের কথা বললেন, আমাকে যদি একটু বুঝিয়ে বলেন তাহলে আমার একটু বুঝতে সুবিধে হয়। আরে না না, এরকম কোনো ব্যাপার না। আমার তো নতুন নতুন মানুষের সঙ্গে কথা কইতে বেশ ভালোই লাগে। এই তো দেখুন না, 1 ঘন্টার পর থেকেই এই দোকানে কত লোক আসবে, কত লোকের বাড়িতে, অফিসে, ব্যবসায় কত সমস্যা নিয়ে সবাই তো আমার কাছ থেকেই পরামর্শ নেয়। আরে বাবা, আমার মাথার চুলগুলো তো আর এমনি এমনি পেকে সাদা হয়নি, তাই না? হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। কিন্তু দাদা, আপনি ওই যে বলছিলেন না রথিনবাবুর বাড়িতে গুপ্তধনের ব্যাপারটা, সেটা কি আসলে? দেখুন, সেটা যে আসলে ঠিক কি তা তো জানি না, তবে ওই বুড়োর মুখে যতটুকু শুনেছি আর কি, সেটা যদি আপনারা শুনতে চান তাহলে সেটুকু বলতে পারি। হ্যাঁ, সেটাই তো জানতে চাইছি, কি শুনেছেন? আরে বলছি, তা 1 ভাঁড় চা খাবেন নাকি? দেখবেন মন্দ লাগবে না। হ্যাঁ, চলুন, আমিও তো তাই ভাবছি। তবে শুধু চা নয়, সাথে দুটো নোনতা বিস্কুটও দিন। সেই দুপুরে খেয়ে বেরিয়েছি তো, একটু খিদেও পেয়ে গেছে, বুঝলেন তো। আবির সেই ভদ্রলোকের দোকান থেকে 4 বিস্কুট কিনে খেলে উনিও বেশ খুশি হয়ে আবিরের সাথে গল্প জোড়েন। জানেন দাদা, ভদ্রলোকের আজ যেমন অবস্থা দেখছেন, ওনার অবস্থা কিন্তু আগে এরকম ছিল না। এই যে বাড়িটা দেখছেন, এটা আসলে ওনার মামার বাড়ি। ওনার আসল বাড়ি গঙ্গার ওই পারে, ওই হালি শহরে। উনি বলেন ওনার দাদু নাকি সেখানকার জমিদার ছিলেন। বিরাট সচ্ছল অবস্থা ছিল ওনাদের, কিন্তু শরিকি বিবাদের জেরে ওনাকে ওনার জ্ঞাতি ভাইরা একেবারে পরিবার থেকে বের করে দেন। ভদ্রলোকের মধ্যে অবশ্য কোনোদিনই বিষয় আশয়ের প্রতি খুব একটা আসক্তি ছিল নাকি না। আর তাছাড়া উনি নিজের খেয়ালে ওই কবিতা লেখা, গল্প লেখা এসব নিয়েই থাকতেন। বলতে পারেন ওনার পরিবারের এই সম্পত্তির লড়াইয়ে ওনার বাকি ভাইদের সাথে এঁটে ওঠার সামর্থ্য বা ইচ্ছে কোনোটাই ওনার ছিল না। বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর বেশ কিছুদিন এদিক সেদিক ঘুরে বেড়ানোর পর একদিন দেখি এই এসে পৌঁছেছেন আমাদের এই চন্দননগরে। মানে ওনার এই মামার বাড়িতে? না না, ঠিক সেরকম নয়। আসলে মামার বাড়ি যাবেন বলে উনি এদিকে আসেন। শোনা যায় তখন ওনার একেবারে পাগলের মতো অবস্থা, নিজের খেয়ালেই যখন যেখানে পারেন ঘুরে বেড়ান। আর সেইভাবেই একদিন এখানকার রেল স্টেশনে ওনাকে অসংলগ্নভাবে ঘুরে বেড়াতে দেখেন ওনার মামাদেরই এক আত্মীয়। তিনি অবশ্য রথিনবাবুকে আগে থাকতেই চিনতেন। রেল স্টেশনে ওরকম এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখেই তিনি রথিনবাবুকে নিয়ে আসেন ওনার এই মামার বাড়িতে। তা সে আজ থেকে প্রায় বছর 10 আগের কথা তো হবেই। এদিকে ওনার মামার বাড়িতে তখন জীবিত বলতে শুধু ওনার এক মামিমা, তারও বয়স তখন ওই 80 পেরিয়েছে। দীর্ঘ রোগ ভোগে তিনিও প্রায় তখন একেবারে শয্যাশায়ী।
পরবর্তীকালে পরিস্থিতি এমন দিকে যায় যে এই বৃদ্ধ মামিমার পুরো দায় এসে পড়ে রথিনবাবুর ওপর। ফলে চাইলেও রথিনবাবু এই বাড়ির মায়া আর কাটিয়ে ফেলে চলে যেতে পারেননি। আচ্ছা, তা ওনার সেই মামিরা এখনো বেঁচে আছেন? আরে না না, বছরখানিক ঘুরতে না ঘুরতেই ওই বুড়ি একদিন অক্কা পায়। আর একটা মজার জিনিস কি জানেন তো, ওই বুড়ি যতদিন বেঁচে ছিল ওই রথিনবাবুর মধ্যে পাগলামিটা অতটা কিন্তু ছিল না। কিন্তু ওই বুড়ি মারা যাওয়ার পর থেকেই রথিনবাবুর মাথার রোগটা যেন একেবারে ভয়ঙ্করভাবে বেড়ে যায়। আরে অনেক বেশি খিটখিটে বদমেজাজি ভদ্রলোক। এখন তো পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে আর কিছু বলার নেই। সাদে কি আমরা ওকে রথিন পাগলা নাম দিয়েছি মশাই। সে তো বুঝলাম দাদা, কিন্তু ওই গুপ্তধনের কথা কিছু বললেন না তো। তবে কি সেটা ওই ওনার এই মামার বাড়িরই সম্পত্তি ছিল? আরে না না, ওদের মামার বাড়ি কখনোই খুব একটা বড় লোক কিছু ছিল না। আমাদের বাবা দাদুদের আমল থেকে শুনেছি ওনাদের এই মোটামুটি সচ্ছল মধ্যবিত্ত পরিবারই বলতে পারেন। তাতে আর যাই হোক, বাড়িতে তলায় গুপ্তধন লুকিয়ে রাখার মতো সামর্থ্য তৈরি হয় না। আসলে ওনার মামার বাড়ির দাদু ছিলেন এখানকার একেবারে ডার্ক সাইডে নাম করা ডাক্তার। শোনা যায় চিকিৎসার জন্য বহু দূর দূরান্ত থেকে লোক আসতো ওনার কাছে। আর সেই সুযোগটাই কাজে লাগাতো আমাদের এখানকার কিছু স্বদেশি বিপ্লবী। আশা করি আপনারা জানেন এই চন্দননগর বরাবরই ছিল ফরাসিদের উপনিবেশ। ইংরেজ পুলিশ এখানে খুব বিশেষ খবরদারি করতে পারত না। আর সেই সুযোগেই এখানে বিপ্লবীদের নিয়মিত যাতায়াত ছিল। আচ্ছা, ওনার মামার বাড়ির দাদুর নাম কি ছিল? যদ্দূর শুনেছি ওনার দাদুর নাম ছিল দীনবন্ধু বন্দ্যোপাধ্যায়। আমার দাদু বলতেন ওনার নিজেরও নাকি একবার ভয়ঙ্কর একটা ব্যাধি হলে এই দীনবন্ধু ডাক্তারের কাছে উনি চিকিৎসার জন্য গিয়েছিলেন। ওনার চিকিৎসায় আমার দাদু সেরে উঠেছিলেন বটে, কিন্তু সেই সময় উনি একেবারে নিজের চোখে বহু বিপ্লবীকে ওই ডাক্তারবাবুর কাছে আসতে দেখেছিলেন। আসলে আজ যতটা শুনে মনে হচ্ছে ব্যাপারটা সেই সময় এতটা বাড়াবাড়ি করার মতো কিছু ছিল না। এই তো চন্দননগরের আর একজন ব্যারিস্টার, ওই বেশহাটা অঞ্চলের দিকে বাড়ি, এই কী যেন নাম, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাধামোহন পুরকায়স্থ। উনিও তো সরাসরি সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অংশ ছিলেন। কলকাতা যাবার পথে ইংরেজ পুলিশ তাকে বেশ কয়েকবার গ্রেপ্তারও করেছিল, কিন্তু তার বৈষয়িক বুদ্ধি এবং ব্যক্তিত্বের কাছে হার মেনে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। এরকম ঘটনা আপনি আমাদের চন্দননগরে আরও অনেক শুনতে পাবেন। অতীতের এরকম অনেক ঘটনা আছে যা এই ইতিহাসের পাতায় চাপা পড়ে রয়েছে। শুধু এই রথিন পাগলার মনে সেই সমস্ত ঘটনা আজও অতীতের বদলে একেবারে বর্তমান হয়েই রয়ে গেছে। মানে আপনার শেষ কথাটা ঠিক বুঝতে পারলাম না। আরে মশাই, এতে না বোঝার কি আছে? আপনাদের সঙ্গে যখন কথা হয়েছে তখন আমরা বুঝতে পারেননি? আরে উনি তো এখনও সেই পুরনো কালেই পড়ে রয়েছেন। ক্যালেন্ডারের পাতা উল্টে একেবারে 2026 সাল পড়ে গেলেও উনি এখনও আটকে আছেন সেই 80 বছর আগেই। যেহেতু ভদ্রলোকের সঙ্গে আবিরের সরাসরি কোনো কথা হয়নি, তাই এ ব্যাপারে ওর কিছু বলার থাকে না। প্রসঙ্গ পরিবর্তন করে ও আবারও মূল কথায় ফিরে আসতে চায়। আচ্ছা, এইবার ব্যাপারটা বুঝতে পারলাম। আর সেই 80 বছর আগের রথিনবাবুর ইতিহাসটা সেই গুপ্তধনকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে, সেই কথাই উনি বারবার বলেন, তাই তো? তার মানে এখানে আসার পর এই বাড়ির ইতিহাস সম্পর্কে উনি এতটাই আগ্রহী হয়ে পড়েন যে আজও সেই চিন্তাভাবনা থেকে বের হতে পারেনি, এটাই বলতে চাইছেন, তাই তো? একদমই তাই। আরে ওনার কথা আর বলবেন না মশাই, উনি নিজেও একেবারে বদ্ধ পাগল, আর আমাদেরকেও পাগল না করা পর্যন্ত উনি ছাড়বেন না। উনি এখনও বিশ্বাস করেন ফরাসি এক ব্যবসায়ী অস্কার সেনেসার সাহেবের রেখে যাওয়া প্রচুর সম্পত্তির হদিশ নাকি উনি জানেন। অস্কার সেনেসাস? তিনি কে? তা জানি না বাবু, বাপ ঠাকুরদাকে জিজ্ঞাসা করেও এই নামের কোনো ফরাসি সাহেবের উল্লেখ কোনো দিনই শুনিনি। আসলে বুঝতেই তো পারছেন, সবটাই ওই পাগলা বুড়োর কল্পনা। উনি বলেন নাকি এই অস্কার সেনেসার সাহেব ওনার মামার বাড়ির দাদু, মানে শ্রীযুক্ত দীনবন্ধু বন্দ্যোপাধ্যায়ের কাছে চিকিৎসা করাতে আসতেন, আর তিনি নাকি ওনার দাদুকে সেই গুপ্তধনের ভাণ্ডার লুকিয়ে রাখতে দিয়েছিলেন। আবিরদের কথার মাঝেই ওরা দেখতে পায় অদিতি আর জয় প্রায় ছুটতে ছুটতে ওদের দিকে এগিয়ে আসছে। আর ওদের দেখে অবাক হয়ে আবির সিঁড়ির কয়েকটা ধাপ নেমে রাস্তায় এসে দাঁড়াতেই
অদিতি প্রায় হাঁপাতে হাঁপাতে বলে, আবির, আবির এক্ষুনি চল, ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটে গেছে। ভয়ঙ্কর কাণ্ড মানে? কি হয়েছে? রথিন বাবু মার্ডার হয়েছেন। আমরা ওনার ঘরে পৌঁছে গিয়ে দেখি ঘরের দরজাটা সামান্য ভেজানো। জয় কয়েকবার ওনার নাম ধরে ডেকে কোনো সারা শব্দ না পেয়ে দরজাটায় আলতো চাপ দিতে দরজাটা সম্পূর্ণ খুলে যায়। আর আমরা ভিতরে ঢুকে দেখি উনি বিছানার উপর উপর হয়ে পড়ে রয়েছেন, আর ওনার পিঠে একটা ভোজালি আমুল ঢুকিয়ে দেওয়া। এরকম কিছু ঘটতে পারে আমরা বিন্দু মাত্র আন্দাজ করিনি, বিশ্বাস কর। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রথিনবাবু খুন হয়েছেন মানে? একটু আগেই তো আপনারা গেলেন ওনার ঘরে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা খুন টুন করেননি তো? আপনারা যে খুন করেননি তার কি প্রমাণ আছে? আমি এক্ষুনি লোক জড়ো করছি। আপনারা কোথাও যাবেন না। দাঁড়ান তো, এখানে দাঁড়ান বলছি। এসব কি বলছেন আপনি? আমরা ওনাকে খুন করতে যাব কেন? জয়, ওনার সঙ্গে ফালতু কথা বলে সময় নষ্ট করিস না। আমাকে এক্ষুনি ওনার ডেড বডির কাছে নিয়ে চল। ডেড বডির কাছে যাবেন মানে? বন্ধুদের করা অপকর্মের তথ্য প্রমাণ লোপাট করতে চান, তাই না? জয়, তুই এখানকার থানায় খবর দেওয়ার ব্যবস্থা কর। আর অদিতি, তাড়াতাড়ি চল, পুলিশকে আসতে দে। ওদের সঙ্গে যা বোঝার আমি বুঝে নেব। আবিরের এই অত্যন্ত আত্মবিশ্বাসপূর্ণ কথাটা শুনে ওই দোকানদার ভদ্রলোক একটু যেন থমকে দাঁড়ান। থানা বা পুলিশের সঙ্গে আবিরের যে যথেষ্ট পরিচিতি আছে সেটা বুঝতে পেরে ভদ্রলোক একটু চুপ করে যান। তবে একেবারে কৌতূহল সরিয়ে রাখতে না পেরে উনিও আবিরদের সাথে রওনা দেন রথিন বাবুর বাড়ি। কয়েক মিনিটের মধ্যে ওরা এসে পৌঁছে যায় সেই ভগ্নদশাপ্রাপ্ত বাড়িটার দোতলার এক চিলতে একটি ঘরে, যেখানে রথিনবাবু এতদিন থাকতেন, যেখানে রথিনবাবুর দেহটা তখনও ওইভাবেই পড়ে রয়েছে। ওনার পরনের সাদা পাঞ্জাবি আর ধুতি তখনও রক্তে ভেসে যাচ্ছে। আবির ছুটে মৃতদেহটার কাছে এগিয়ে গিয়ে সেটাকে পরীক্ষা করে দেখতে থাকে। এ কি? কে এই লোকটা? এটা তো রথিন পাগলা, মানে রথিনবাবু নয়। মানে কি বলতে চাইছেন আপনি? আরে এই লোকটাকে দেখতে প্রায় রথিনবাবুর মতো হলেও উনি তো রথিনবাবু নন। আপনারা বাইরের লোক, হয়তো দু একবার ওনাকে দেখেছেন, তাই আপনারা দেখে বুঝতে পারবেন না। কিন্তু আমি আপনাকে বলছি, ইনি আমাদের রথিনবাবু নন। আপনি নিশ্চিত? আরে একেবারে হ্যাঁ, 200% নিশ্চিত। রথিনবাবুর ঘাড়ের কাছে একটা বড় আঁচিল ছিল। আমার কাছে তো সেটা সারাবার জন্যই হোমিওপ্যাথি ওষুধ নিচ্ছিলেন ভদ্রলোক। মানে জানেনই তো, আমার আর কি ওই হোমিওপ্যাথ চিকিৎসা সম্বন্ধে একটু ভালোই ধারণা আছে আর কি। তাই এখানকার লোকজন ওই টুকটাক রোগ জ্বালা হলে আমার থেকেই ওষুধ টষুধ নেয় কি না। কিন্তু এই লোকটার ঘাড়ের কাছে তো কোনো সেরকম আঁচিল নেই। এটা কে? আপনি প্লিজ এখন আর নিজের কথা বলতে শুরু করবেন না। এই আবির, তুই কি বুঝছিস? এই লোকটাকে অন্তত আধ ঘন্টা আগে খুন করা হয়েছে। আর খুনের আগে ওনার সঙ্গে আততায়ীর বেশ কিছুটা ধস্তাধস্তি হয়েছে বলেই মনে হয়। ওনার হাতে কয়েকটা আঘাতের নীল হয়ে যাওয়া ছাপ স্পষ্ট। আঘাতটা খুব সম্ভবত ভারী ধাতুর কিছু দিয়ে করা হয়েছে। আচ্ছা আবির, এই বাড়ির একতলায় একটা পরিবার ভাড়া থাকে। আমরা সিঁড়ি দিয়ে ওঠার সময় তাদের একজন ভদ্রমহিলাকে দেখেছি। কিরে অদিতি, বল না, একবার ওনাদের জিজ্ঞেস করে দেখব ওনারা কোনো অস্বাভাবিক শব্দ শুনতে পেয়েছেন কিনা। এখন না, পুলিশকে আসতে দে, তারপর যা করবার ওনাদের উপস্থিতিতেই করিস। না হলে এখানে আমাদের কেউই চেনে না। এখানকার মানুষ আমাদের উল্টে সন্দেহ করবে, আর কিছু জানলেও সেটা আমাদের এখনই বলবে না। আবিরের কথাটা সত্যি। সেই দোকানদার ভদ্রলোকের মতো অনেকেই ওদের সন্দেহ করতে পারে। এই ভেবে তখনকার মতো জয় আর কিছু বলে না। ঘরের বাইরে বেরিয়ে সিঁড়ির মুখে দাঁড়িয়ে থাকে চুপ করে। ও যেন কিছুতেই মন থেকে মেনে নিতে পারে না যে মানুষটার সঙ্গে গতকাল ওর কথা হলো, 24 ঘন্টা কাটতে না কাটতেই তার এরকম ভয়ঙ্কর পরিণতি হতে পারে। আচ্ছা আবিরবাবু, আপনার কি মনে হয় এই ভদ্রলোক যে বারবার গুপ্তধনের কথা বলতেন, তার কারণেই কি ওনাকে এভাবে মারা যেতে হলো? দেখুন পরিমলবাবু, এই ভদ্রলোকের সঙ্গে যে গুপ্তধনের কোনো সম্পর্ক রয়েছে সেটা আমরা একটু আগেই জানতে পেরেছি। তাই সেই গুপ্তধন সংক্রান্ত তদন্ত করতে আমরা এখানে এসেছি।
সেটা মনে করলে আপনি একান্তই ভুল ভাববেন। এরকম কোনো কিছুই আমাদের জানা ছিল না। আর সব থেকে বড় কথা হচ্ছে এই গুপ্তধনের কথাটা যে সত্যি কি মিথ্যে সেটাও আমরা পরিষ্কার করে জানি না। কিন্তু আপনার এ ব্যাপারে কোনো ধারণা আছে? ধারণা বলতে এই রথিনবাবু নামের ভদ্রলোক আমার কাছেও বার কয়েক গিয়েছিলেন ওই গুপ্তধনের ব্যাপারে কথা বলার জন্য। আসলে উনি আমার কাছ থেকে সাহায্য চেয়েছিলেন সেই গুপ্তধন খুঁজে বের করবার জন্য। কীরকম সাহায্য? সেভাবে নিশ্চিত করে তো কিছু বলেননি, তবে বারবার বলতেন যে ওই গুপ্তধনের ভাণ্ডার নাকি শূন্যে ঝুলে রয়েছে সকলের চোখের সামনে, কিন্তু কেউই সেটা দেখতে পাচ্ছে না। সেটা হাতে পাওয়ার জন্য ধূর্ত হিংস্র শেয়ালের দল চারপাশে ছড়িয়ে রয়েছে, যাদের থেকে নিরাপদে সেই গুপ্তধন রক্ষা করার জন্যই ওনার আমার সাহায্য প্রয়োজন। পুণ্যে ঝুলে থাকা গুপ্তধন, অথচ অদৃশ্য। দেখুন, আমি ওনার কথা শুনে প্রথমে এরকম অবাক হলেও পরবর্তীকালে এই এলাকায় খোঁজ নিয়ে দেখেছি ওনার মাথায় যথেষ্ট গণ্ডগোল ছিল। তাই ওনার কথাগুলোকে আমি পাগলের প্রলাপ ছাড়া আর কিছু মনে করতে পারতাম না। তার মানে আপনি কোনো রকম সাহায্য ওনাকে করেননি, তাই তো? কি সাহায্য করব বলুন তো? ভদ্রলোকের নিজের কথারই কোনো প্রাসঙ্গিকতা নেই, আর তার কথা শুনে তদন্ত করা যায় নাকি? আচ্ছা ইন্সপেক্টর সামন্ত, ওই গুপ্তধন কোথায় ঝুলিয়ে রাখা আছে সে ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? মানে উনি কি আপনাকে কিছু বলেছিলেন? দেখুন ম্যাডাম, আপনি তো জানেনই ভদ্রলোকের মাথার বিকৃতির সাথে সাথে নিজেকে রাবীন্দ্রিক প্রমাণ করার একটা প্রবল ইচ্ছা ছিল। তাই সেই গুপ্তধনের হদিশ জানতে চাইলেই উনি একটা রবীন্দ্রসঙ্গীত ধরতেন। ওই যে একটা গান আছে না, হ্যাঁ, চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে, হ্যাঁ ওই গানটা। কি বুঝবো বলুন তো? গুপ্তধনের সন্ধানে রবীন্দ্রসঙ্গীত? চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে। বাহ, ভেরি ইন্টারেস্টিং। এটা কি শুধুই রবীন্দ্রনাথ স্মরণ, নাকি এর মধ্যে অন্য কোনো সংকেত লুকিয়ে আছে? তোর কি মনে হচ্ছে আবির? এক অদিতি, আমরা হয়তো এখন এই গুপ্তধনটা নিয়ে একটু বেশিই ভাবছি, কিন্তু আসল রহস্যটা কিন্তু সেখানে নয়। এই মুহূর্তে আমাদের যেটা নিয়ে ভাবতে হবে সেটা হলো এই খুনটা করলো কে। আর যিনি খুন হয়েছেন তিনি খুব সম্ভবত রথীন্দ্রনাথ বাবুর কোনো যমজ ভাই, কিন্তু তিনি কে, কি তার পরিচয়? হ্যাঁ, এই ব্যাপারটায় আমি সম্পূর্ণ রকম ধোঁয়াশার মধ্যে রয়েছি। কিন্তু আমার বারবারই মনে হচ্ছে গতকাল আমার সঙ্গে যেই ভদ্রলোকের দেখা হয়েছিল তিনি আর এই মানুষটি একই লোক, অথচ ওই দোকানদার বা এখানকার লোকজন তো অন্য কথা বলছেন। আচ্ছা ইন্সপেক্টর সামন্ত, এই রথিনবাবুর বাড়িতে আর কে কে আছেন সে খোঁজ কি বের করা সম্ভব? দেখুন, অসম্ভব বলে কিছু হয় না ঠিকই, কিন্তু এই ভদ্রলোকের ব্যাপারে যতদূর শুনেছি তাতে তার সঙ্গে তার পরিবারের বিশেষ কোনো যোগাযোগ ছিল না অনেক বছর। উনি এখানেই থাকতেন, আর ওনার পরিবার থেকে কেউ কোনোদিন ওনার সাথে দেখা করতে এসেছেন বলেও শুনিনি। ফলে সত্যি সত্যি সেটা খুঁজে বের করা খুব একটা সহজ ব্যাপার নয়। তবে হ্যাঁ, ওনার পারিবারিক বাড়ির এলাকায় গিয়ে কিছুটা খোঁজ করলে কিছু সমাধান সূত্র পাওয়া যাবে বলেই মনে হয়। আপনার কি মনে হয় আবিরবাবু? হ্যাঁ, সেটা করা যেতেই পারে, তবে তার আগে ওনার থাকবার ঘরটা একবার ভালো করে সার্চ করে দেখতে হবে। ওই মৃতদেহ পোস্টমর্টেম হয়ে আসতে যে সময়টুকু লাগবে সেই সময়টুকুর মধ্যে আমরা এই কাজটুকু এগিয়ে নেব। থানায় বসে ইন্সপেক্টর পরিমল সামন্তর সঙ্গে আবিরদের কথা হচ্ছিল। সেই সময় একজন সাব ইন্সপেক্টর এসে পরিমল সামন্তকে জানায়, স্যার, একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে এসেছেন। তিনি বলছেন তিনি নাকি এই রবীন্দ্রনাথ বাবুর নিকট আত্মীয়। বাবা, এই যে মেঘনা চাইতেই জল, রবীন্দ্রনাথ বাবুর নিকট আত্মীয় কে রে বাবা? আমার কাছেও ভদ্রলোক যতবার এসেছেন তাতে কোনোদিনও ওনার নিকট বা দূর সম্পর্কের কোনো আত্মীয় আছেন বলে তো বলেননি। আচ্ছা ঠিক আছে, ওনাকে আমার ঘরে নিয়ে এসো। এই কথা বলার পর সেই সাব ইন্সপেক্টর ভদ্রলোক দারোগা পরিমল সামন্তর ঘর থেকে বের হয়ে গেলে আবির পরিমল বাবুকে বলে, শুনুন পরিমলবাবু, লোকটা যেই হোক এখনই তার কাছে আমাদের পরিচয় বলবার কোনো কারণ নেই, ঠিক আছে? এমনভাবে বলবেন যেন আমরা অন্য কোনো কেসের ব্যাপারে আপনার কাছে এসেছি। রতিনবাবুর সঙ্গে আমাদের আগে থাকতে কোনো যোগাযোগ রয়েছে সেটা যেন এই লোকটা ঘুণাক্ষরে বুঝতে না পারে।
আর আমি এখানে থাকছি। জয় আর অদিতি একবার গিয়ে রথিনবাবুর ঘরটা সার্চ করে দেখুক। আপনি বরং দুজন কনস্টেবলকে ওদের সঙ্গে দিন। আবিরের নির্দেশ মতো পরিমলবাবু সেই ভদ্রলোককে আবিরের ব্যাপারে কিছুই বলেন না। আর সেই অল্প বয়সী ভদ্রলোক দারোগা বাবুর সামনের চেয়ারে এসে বসলে পরিমলবাবু ওনার কথা শুরু করেন। আপনি কে? ইন্সপেক্টর সেন বললেন আপনি নাকি বলেছেন আপনি রথিনবাবুর আত্মীয়। কথাটা কি সঠিক? হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন। রথিনবাবু আমার জ্যাঠামশাই হন। আসলে পারিবারিক নানা বিবাদের কারণে উনি বহুদিন বাড়ি আসেনি ঠিকই, তবে আমার সাথে ওনার যোগাযোগ ছিল ফোনে, আর সেই কারণেই উনি আমাকে আজ বিকেল এখানে আসতে বলেছিলেন। দেখুন, আপনি নিশ্চয়ই শুনেছেন রথিনবাবুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাই আপনার কথা যথাযথ কিনা সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করছি না। আপনার সাথে যে ওনার কথা হয়েছিল এবং উনি আপনাকে এখানে আসতে বলেছিলেন, আপনি সে ব্যাপারে কোনো প্রমাণ দেখাতে পারেন? দেখুন, উনি যে আমাকে এখানে আসতে বলেছিলেন সেটার প্রমাণ আমার কাছে কিছু নেই, কিন্তু গতকাল যে ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে তার প্রমাণ আমি আপনাকে আমার ফোনের কল লিস্ট থেকে দেখাতে পারি। ভদ্রলোকের কথা শুনে আবির পরিমলবাবুকে চোখের ইশারা করতেই পরিমলবাবু হাত বাড়িয়ে দিয়ে ভদ্রলোকের হাত থেকে ওনার ফোনটা নিয়ে দেখেন একটা অজানা নম্বর থেকে ওই ভদ্রলোককে তার আগের দিন সন্ধ্যায় দুবার ফোন করা হয়েছে। তারপর নিজের ডায়েরিতে লিখে রাখা রথিনবাবুর নম্বরের সঙ্গে মিলিয়ে দেখেন সেই নম্বরটি রথিনবাবুরই নম্বর, যেটি তিনি থানায় এসে পরিমলবাবুকে দিয়ে গিয়েছিলেন। আচ্ছা, বুঝলাম। কিন্তু একটা কথা বলুন তো, রথিনবাবুর সঙ্গে আপনার যদি নিয়মিত কথোপকথন হয়ে থাকে তাহলে ওনার নম্বরটা আপনি ফোনে সেভ করেননি কেন? প্রয়োজন না পড়লে আমি কোনো নাম্বার সেভ করি না। তাছাড়া জ্যাঠামশাইয়ের কাছ থেকে তো প্রায় ফোন আসতো, আমি সেভাবে কখনো ওনাকে ফোন করিনি, তাই আমার নাম্বারটা বিশেষ প্রয়োজন পড়তো না, যে কারণে সেভ করা হয়নি। আচ্ছা, আপনার নাম কি যেন বললেন? আগে আমার নাম সনাতন রায়চৌধুরী। কিন্তু আসল ব্যাপারটা হলো আমার জ্যাঠামশাইয়ের সাথে এরকম ঘটলো কিভাবে? এ ব্যাপারে আমরা তদন্ত করছি, আর সেই কারণেই ওনার বাড়ির লোকেদের সাথে আমার কথা বলাটা খুব দরকার ছিল। এনিওয়েজ, আপনি নিচে থেকেই আমার কাছে এসে আমার উপকারই করলেন। আচ্ছা সনাতনবাবু, একটা কথা বলুন তো, রথিনবাবু আজ আপনাকে এখানে আসতে বলেছিলেন কেন? দেখুন, জ্যাঠামশাই আমাকে সেভাবে কখনো কিছু বলেননি, তবে অনেকবার জিজ্ঞেস করতে উনি একবার যেন কি বলেছিলেন, কোন এক ফরাসি সাহেবের লুকিয়ে রেখে যাওয়া গুপ্তধনের হদিশ উনি পেয়েছিলেন, সেই ব্যাপারে আমাকে ডেকে পাঠিয়েছিলেন। ফরাসি সাহেবের গুপ্তধন? উনি কি তার খোঁজ পেয়েছিলেন? আমার মনে হয় ব্যাপারটা এতটা গুরুত্বপূর্ণ কিছুই নয়। উনি নিজের খেয়াল আর কল্পনা নিয়েই থাকতেন। বুঝতেই তো পারছেন, একা মানুষ, নিজের স্বপ্ন আর খামখেয়ালি নানা চিন্তাভাবনা নিয়েই সারাদিনে মেতে থাকতেন। এই গুপ্তধনের চিন্তা সেই রকমই কিছু একটা হবে। এই তো আমাকে গত মাসে উনি একই কথা বলেছিলেন, আমি সেই মতো এখানে আসবো বলেছিলাম। তারপর সেদিন সকালে হঠাৎ করে ফোন করে বললেন যে না, ওনার হিসাব নাকি শেষ পালায় এসে আর মিলছে না, তাই আমাকে আর আসতে হবে না। আচ্ছা, যতদূর জানি উনি তো এখানে একাই থাকতেন, তা আপনি কোনোদিনও ওনাকে বলেননি ওনার পৈতৃক ভিটে, মানে আপনাদের সঙ্গে হালি শহরে গিয়ে থাকতে? বলেননি, আবার অনেকবার বলেছি। একথাও বলেছি ওনার যথেষ্ট বয়স হয়েছে, কোনো শরীর খারাপ করলে এখানে কি দেখবে ওনাকে, আর উনি চাইলে আমার সঙ্গে আমার বাড়িতেও থাকতে পারেন। দেখুন, ওনার ভাইদের সঙ্গে ওনার মতবিরোধ ছিল, এ সমস্ত কথা এখন আর ভেবে তো কোনো লাভ নেই। আমাদের প্রজন্মে তো আর ওনার সাথে কেউ খারাপ ব্যবহার করেনি। তার উত্তরে উনি কি বললেন? যেতে রাজি হয়েছিলেন? না স্যার, তার প্রশ্নই আসে না। সে কথা বললে উনি উত্তরে বলতেন এই বাড়ি ছেড়ে উনি চলে গেলে সেই লুকিয়ে রাখা গুপ্তধন সামলাবে কে। তার মানে উনি সেই গুপ্তধনের জন্যই এখান থেকে যেতে পারেননি, তাই তো? আসলে উনি আমার কাছেও বেশ কয়েকবার এসেছিলেন এই ব্যাপারে সাহায্য চাইবার জন্য, কিন্তু খুব সত্যি কথা বলতে কি, আমি ওনার কথার উপরে খুব একটা ভরসা করতে পারিনি। এই মুহূর্তে আপনার কথা শুনে মনে হচ্ছে কিছু একটা রহস্য থাকলেও থাকতে পারে, কি বলেন? স্যার, এই ব্যাপারে আমারও সবিশেষ কিছু জানা নেই, তবে হ্যাঁ, জ্যাঠামশাই বেশ কয়েকবার এই কথা আমাকে বলেছেন, তবে সেটা কল্পনা নাকি সত্যি সেটা আমি বুঝতে পারিনি। ততক্ষণে আবিরের মোবাইলে অদিতির কাছ থেকে একটা মেসেজ এসে যাওয়ায় ও বুঝতে পারে এখানে বসে থেকে আর ওর কোনো লাভ নেই। অদিতিরা নিশ্চিতভাবে
রথিনবাবুর বাড়িতে কিছু একটা রহস্যজনক ব্যাপার লক্ষ্য করেছে। অন্তত সেই রকমই অদিতি ওর মেসেজে লিখেছে। ফলে থানায় শুধু শুধু বসে থেকে সময় নষ্ট না করে আবিরকে এবার আসল ঘটনাস্থলে যেতে হবে। আবির একটা অজুহাত দেখিয়ে পরিমলবাবুর কাছ থেকে উঠে পড়ে আর চোখের ইশারায় পরিমলবাবুকে বুঝিয়ে দেয় ও রথিনবাবুর বাড়িতে যাচ্ছে। তারপর তাড়াতাড়ি বেরিয়ে আবির রওনা দেয় আবারও গড়ের ধারের উদ্দেশ্যে। দেখ আবির, একটা ব্যাপার আমাদের কিন্তু খুব অদ্ভুত লাগছে। কোন ব্যাপারটা বলতো? আচ্ছা আগে বল, রথিনবাবুর ঘর সার্চ করে সন্দেহজনক কিছু খুঁজে পেলি কি? দেখ আবির, আমার মনে হয় এই মানুষটা আগা গোড়াই একটা রহস্যে ঘেরা মানুষ। ওনার ঘর সার্চ করে এমন অনেক জার্নাল বা বই পেয়েছি যেগুলো আমি অন্তত এখানে কল্পনা করতে পারিনি। কিরকম? দেখ, আমরা ভদ্রলোকের সম্পর্কে জানতাম উনি রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই কবিতার চর্চা করেন, তো ওনার ঘরে এমন কিছু সাহিত্যের বই থাকাটাই স্বাভাবিক। কিন্তু মজার বিষয়টা হলো ওনার ঘরে এরকম কোনো সাহিত্যের বই নেই, বা কোনো নির্ভরশীল বই যেটা পড়ে বা চর্চা করে নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সাহিত্য অনুরাগী প্রমাণ করা যায়। যদিও সেই চেষ্টা করাটাও ধৃষ্টতা, তবুও আমার মনে হয় এরকম কোনো ইচ্ছাই ওনার ছিল না। উল্টে ওনার ঘর ভর্তি দেশ বিদেশের নানান রকমের গোয়েন্দা গল্পের বইয়ে। অদিতি, আমার মনে হয় এখানে তোর চিন্তা ভাবনা একটু ভুল হচ্ছে। কোনো মানুষ যদি বিশুদ্ধ বাংলা সাহিত্যপ্রেমী হন, তাহলে তিনি যে রহস্য গল্প পড়বেন না, এরকম কোনো কথা আছে কি? না, একেবারেই সেরকম কোনো কথা নেই, কিন্তু ব্যাপারটা এতটা সহজও নয় যতটা মনে হচ্ছে। জয়, আমার মনে হয় অদিতি যখন ব্যাপারটা লক্ষ্য করেছে তখন নিশ্চয়ই সেখানে কিছু একটা সন্দেহের অবকাশ রয়েছে, নয়তো অদিতি কথাটা বলতো না। আমার মনে হয় অদিতিকে ওর কথাটা সম্পূর্ণ বলতে দেওয়া উচিত। ভিতরে আসতে পারি? ওদের কথার মধ্যেই বছর 20 বয়সের একটি যুবতী মেয়ে কখন যে ওদের অলক্ষ্যে ঘরের ভেতরে প্রায় ঢুকে এসেছে সেটা ওরা কেউই খেয়াল করেনি। মেয়েটির কথা শুনে ওদের খেয়াল পড়ে। আসুন। আমার নাম পৌলমী। আমি এই বাড়ির একতলায় ভাড়া থাকি। আপনারা একটু আগে যার সঙ্গে কথা বলেছেন তিনি আমার মা। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি কি আমাদের কিছু বলবেন? আপনারা কি গোয়েন্দা? ধরে নিন তাই। আমাদের পরিচয় আপনাকে পরে বলবো, তবে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এই রথিনবাবুর খুনের সম্পর্কে নিশ্চয়ই এমন কিছু জানেন। যিনি মারা গেছেন তিনি তো রথিন দাদু নন, অন্য লোক। মেয়েটি এতটাই আত্মবিশ্বাসের সাথে কথাটা বলে যে কথাটা বিশ্বাস না করে উপায় থাকে না। অবশ্য আগে সেই দোকানদার ভদ্রলোকও এই একই কথা বলেছিলেন। আবির সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আচ্ছা, আপনি নিশ্চিত যে যিনি মারা গিয়েছেন, বা সত্যি করে বলতে গেলে যিনি খুন হয়েছেন, তিনি রথিনবাবু নন? আপনি রথিনবাবুকে ঠিক কতটা চিনতেন? কি বলছেন স্যার? রথিন দাদুকে আমি চিনব না? প্রতিদিন ওনার জন্য খাবার দাবার সব তো আমি নিয়ে আসতাম। আমাকে রথিন দাদু কত গল্প বলতেন, আর আমি ঘন্টার পর ঘন্টা সেই গল্প শুনতাম। অথচ আজ দেখুন সেই মানুষটাই কেমন আমাদের ফাঁকি দিয়ে চলে গেলেন। কথাটা বলার সাথে সাথেই মেয়েটি নিজেই যেন চমকে উঠল আর কিছুটা থেমে গিয়ে আবারও বলল, মানে ওনার ঠিক কি যে হলো কিছু বুঝতে পারছি না। সে তো বুঝতে পারছি, কিন্তু ওনার এক দূর সম্পর্কের ভাইপো কাকতালীয়ভাবে আজ এখানে এসে উপস্থিত হয়েছেন। তিনি কিন্তু মৃতদেহটি রথিনবাবুর বলেই শনাক্ত করেছেন। মিথ্যে কথা, ওনার কোনো ভাইপো নেই। আর যদি ওনার পৈতৃক বাড়িতে থেকেও থাকে তাদের সঙ্গে ওনার কোনো যোগাযোগ নেই। এই লোকটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছে। তাতে লোকটার লাভ? সে আমি অত শত জানি না, কিন্তু যিনি মারা গেছেন তিনি যে রথিন দাদু নন সেটা আমি নিশ্চিত। ঠিক আছে, আপনার কথা বুঝলাম, কিন্তু একটা কথা বলুন তো পৌলমী, আপনি যে বললেন রথিনবাবু আপনাকে নানান রকমের গল্প বলতেন, সেটা বলার জন্যই আমি এখন এসেছি। রথিন দাদু
একটা বিশেষ ধরনের বইয়ের ওপরে বিশেষভাবে পড়াশোনা করছিলেন। যে সমস্ত বিদেশি ভাষায় কালজয়ী নানা রহস্য গল্প লেখা হয়েছে এবং পরবর্তীকালে সেই গল্পগুলোর বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে, উনি সেই দুটো বই খুব মন দিয়ে পড়তেন। বিদেশি ভাষা বলতে? বিদেশি ভাষা বলতে যেমন ধরুন ফরাসি বা পর্তুগিজ ভাষায় লেখা রহস্য গল্প এবং তার সাথে সাথে তার বাংলার অনুবাদ। তবে ফরাসি এবং পর্তুগিজ ভাষা ছাড়াও উনি আর কয়েকটি ভাষা যেমন জার্মান, স্প্যানিশ এবং রাশিয়ান ভাষাও জানতেন। তবে সেই সাহিত্যের ওপরে রহস্য গল্প পড়ে তার রসাস্বাদন করার মতো ব্যুৎপত্তি তার ছিল না। তবে ফরাসি এবং পর্তুগিজ ভাষা ছিল তার নখদর্পণে। উনি বহুদিন এই দুটি ভাষা শিখেছিলেন। সে তো না হয় বুঝলাম, কিন্তু কেউ যদি কোনো গল্পের অরিজিনাল ভার্সনটা পড়তেই পারেন, তাহলে তিনি তার বাংলায় অনুবাদই বা পড়বেন কেন? আমার ধারণা সেটাই ওনার শখ ছিল। আর আমাকে উনি সেই সমস্ত গল্পগুলো শোনাতেন, বিশেষ করে আসল লেখার সাথে অনুবাদে কোথাও গরমিল থাকলে সেটা। আচ্ছা পৌলমী, তুমি তো বলছো রথীনবাবুর সাথে তোমার যথেষ্ট ভালোই যোগাযোগ ছিল। তাহলে যদি তোমার কথাই ধরে নিই যে ভদ্রলোক মারা গেছেন তিনি রথীনবাবু নন, তাহলে এই সময় তিনি কোথায় থাকতে পারেন বলে তোমার মনে হয়? জানি না ম্যাডাম। শুধু এইটুকু জানি, ওই শয়তানের দল গুপ্তধনের জন্য ওনাকে শেষ করে দিতে দ্বিতীয়বার ভাববে না। ওরা বারবার করে ফোনে রথীন দাদুকে হুমকি দিত। সাথে সাথে এ কথাও বলতো যদি রথীন দাদু ওদের ওই গুপ্তধনের সন্ধান না দেয় তাহলে ওরা রথীন দাদুকে খুন করবে। ওরা মানে? রথীনবাবু কিছু বলেছিলেন? না, রথীন দাদু কখনোই মনের ভিতরে জমে থাকা দুশ্চিন্তা বাইরে প্রকাশ করতেন না। আমি ঘরে থাকাকালীন যদি সেই ফোন আসতো তবে উনি আমাকে ঘর থেকে চলে যেতে বলতেন। তবে ওনার ফোনে সেই ফোন কলটা আসার সময় আমি ওনার চোখে মুখে যে ভয় ফুটে উঠতে দেখেছি সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। অনেক সময় উনি নিজেও একটা অচেনা নাম্বারে ফোন করে কিছু বলতেন। আচ্ছা আবির, এরকমও তো হতে পারে এই ভদ্রলোক, মানে যিনি মারা গেছেন, তিনি রথীনবাবুর মতো একই রকমের দেখতে। হয়তো ওনার কোনো যমজ ভাই। তিনি সে সময় এখানে এসে পৌঁছালে সেই আততায়ীরা রথীনবাবু ভেবে এই ভদ্রলোককে খুন করেছে। খুব সাদা চোখে দেখলে ব্যাপারটা সেরকম হতে পারে, কিন্তু তাহলে যে বড় প্রশ্নগুলো সামনে চলে আসে সেগুলো হলো, প্রথমত এই মুহূর্তে রথীনবাবু কোথায়, আর দ্বিতীয়ত এ গুপ্তধন কোথায় আছে যার সন্ধানে একজন মানুষকে এইভাবে প্রাণ দিতে হলো। ঠিক আছে, আমরা এই ব্যাপারটা নিয়ে পরে আলোচনা করব। আচ্ছা পৌলমী, তোমার আর কিছু বলার আছে? আমি শুধু এই কথাই আপনাদের বলতে এসেছিলাম, এই ভদ্রলোক আসল রথীন দাদু নন। আপনারা দয়া করে রথীন দাদুকে খুঁজে বের করুন, কারণ আমার ধারণা সেই আততায়ীরা রথীন দাদুকে ওদের সঙ্গে উঠিয়ে নিয়ে গিয়েছে। আর যদি গুপ্তধনের কথা ওরা জানতে না পারে তাহলে হয়তো রথীন দাদুকে ওরা খুন করবে। ঠিক আছে পৌলমী, আমি তোমাকে কথা দিচ্ছি এই কেসটা সমাধান করবার জন্য আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণ রকমের চেষ্টা করব। তবে হ্যাঁ, তোমার রথীন দাদুকে খুঁজে বের করতে গেলে কিন্তু তোমার সাহায্য আরও প্রয়োজন আমাদের। আশা করি তোমার থেকে এই সাহায্য আমরা পাবো। আবিরের কথার উত্তরে মুখে কিছু না বললেও পৌলমী মৃদু হেসে ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আর অদিতি সেই মুহূর্তেই আবিরকে বলে, ব্যাপারটা বেশ ঘোলাটে লাগছে আবির। যদি গুপ্তধনের কথাটা আমরা রথীনবাবুর বার্ধক্যজনিত কল্পনা ভেবে পাশে সরিয়েও রাখি, তাহলেও একটা জলজ্যান্ত মানুষ কিভাবে উধাও হয়ে যেতে পারে সেটাই তো মাথায় আসছে না। এখানে আর এক মুহূর্ত কথা নয়, মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। বাকি রিপোর্ট আসার পর ওনার পরিবারের সঙ্গে যোগাযোগ যা করবার পরিমলবাবুই করবেন। আমাদের এখান থেকে এখন যেতে হবে। মানে আমরা এই রহস্যের সমাধান না করেই এখান থেকে চলে যাব? শিকারের ওপর ঝাঁপিয়ে পড়বার জন্য কয়েক কদম পিছিয়ে যেতে হয় জয়। তার মানেই কিন্তু শিকারকে ছেড়ে দেওয়া নয়, কথাটা মাথায় রাখিস। আমরা যে এখান থেকে বাড়ি ফিরে যাচ্ছি না সেটা খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু এখন কোথায় যাচ্ছি সেটা কি জানতে পারি? কোথায় আবার? আমাদের সব জানতা বিধু জ্যাঠার বাড়ি। ভদ্রলোকের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে, বুঝলি তো। আর যদি ওনার ব্যাপারটা জানা থাকে
তাহলে কেসটার ব্যাপারে আমরা আরো অনেকটাই এগিয়ে যেতে পারবো বলেই আমার বিশ্বাস। এই বলে আবিররা ওখান থেকে বের হয়ে আসে। পুলিশের সাব ইন্সপেক্টর এবং দুজন কনস্টেবল এগিয়ে এসে জায়গাটাকে একটা ব্যারিকেড দিয়ে ঘিরে দিলে বাইরের লোকেরা আর সেখানে প্রবেশ করতে পারে না। আর সেখানে আবিরদের আর কিছু দেখার নেই। এবারে ওদের পরের লক্ষ্য গোলপার্কে আবিরের বৃদ্ধ বিধু জ্যাঠার বাড়ি। মানকুণ্ডু স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতা পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে গেলে সেদিনের মতো আর ওরা গোলপার্কে যায় না। পরদিন সকালে ঘুম থেকে উঠে 9টা নাগাদ ওরা গিয়ে পৌঁছয় আবিরের জ্যাঠামশাইয়ের কাছে। ভদ্রলোকের বয়স এখন প্রায় 90। জীবনের অধিকাংশ সময় বিদেশে চাকরি করার পর দেশে ফিরে এসেছেন প্রায় 40 বছর আগে। তারপর থেকে উনি সম্পূর্ণভাবেই নিজের পড়াশোনা আর লেখালেখি নিয়েই কাটান। এখনও সারাদিন বাংলা, ইংরেজি, হিন্দি মিলিয়ে প্রায় 6টা খবরের কাগজ প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার পড়া চাই। আর ওনার কাছে গিয়ে পৌঁছতেই ভদ্রলোক এক গাল হেসে আবিরদের আহ্বান জানান। আরে আবির যে, এসো এসো। তোমাদের যখন আমার সাথে কথা বলা এতটাই দরকার ছিল, তখন তো গতকাল রাত্রে আমাকে একবার ফোন করলে পারতে। ভদ্রলোকের এরকম কথা শুনে একটু চমকে ওঠে জয়। ও একটু আমতা আমতা করে জিজ্ঞাসা করে, না মানে গতকাল রাত্রে অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আমরা আর আসিনি। কিন্তু জ্যাঠামশাই, আপনি কি করে জানলেন গতকাল রাত্রে আমাদের আসার দরকার ছিল? প্রশ্নটার উত্তর খুবই সহজ জয়। আমাদের বাড়ি থেকে জ্যাঠামশাইয়ের বাড়ি পৌঁছতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। এখন ঘড়িতে বাজে সকাল 8:30। তার মানে আমরা কমপক্ষে সকাল 7টায় আমাদের বাড়ি থেকে বেরিয়েছি। এত সকালে নিশ্চিতভাবে কোনো রহস্য আমাদের কাছে এসে উদয় হয়নি, সেটা এসেছে গতকাল রাত্রেই। তাই জ্যাঠামশাই বলতে চাইছেন আমরা গতকাল রাত্রেই চাইলে ওনার সঙ্গে ফোনে কথা বলতে পারতাম। কি তাই তো জ্যাঠামশাই? খাসা বলেছো আবির, ঠিক আমার মনের কথাটা একেবারে ধরে ফেলেছো দেখছি। ধন্যবাদ জ্যাঠামশাই। তবে আপনার উদ্দেশ্যে বলি, গতকাল রাত্রে আমি ফোন করতে পারতাম ঠিকই, কারণ আমি জানি রাত 8টার পর আপনার ফোন গোটা বিশ্বের জন্য বন্ধ হয়ে গেলেও আমার জন্য সেটা সারা রাত খোলাই থাকে। কিন্তু কি জানেন তো, সমস্ত কথা ফোনে বলা যায় না। তাই ভাবলাম আজ সকালে আপনার সঙ্গে এসে সরাসরি কথা বলবো। বাহ বাহ বাহ, বেশ করেছো বেশ করেছো। তা এবার বলো দেখি, কি কারণে আমার কাছে এসেছো? আচ্ছা, আপনি মনে করে বলতে পারবেন ফরাসি বা পর্তুগিজ সাহিত্যে এমন কোনো রহস্য উপন্যাস আছে কি যেখানে গুপ্তধন এমনভাবে লুকিয়ে রাখা হয় যেটা সবার চোখের সামনে থাকলেও কেউ সেটা দেখতে পায় না? সে না হয় বলছি, কিন্তু আগে বলো তো, এরকম অদ্ভুত একটা ব্যাপার তোমরা খোঁজ করছো কেন? দেখুন জ্যাঠামশাই, এবার আমাদেরকে এমন একটা রহস্যের মধ্যে জড়িয়ে পড়তে হয়েছে যেখানে রহস্যটা তৈরি হয়েছে কোনো একটা বিদেশি রহস্য উপন্যাসের উপর ভিত্তি করে, যেটা সম্ভবত ফরাসি বা পর্তুগিজ ভাষায় লেখা। তুই ঠিক বলেছিস আবির। রথিনবাবুর বইয়ের তাকে আমি এরকম বেশ অনেকগুলো বই দেখতে পেয়েছি। আমি পর্তুগিজ না জানলেও ফরাসি ভাষাটা কিছুটা জানি। আমি দেখেছি ওখানে এরকম অনেক বই আছে। বেশ বেশ বেশ, আমি বুঝতে পেরেছি। দেখো, একজন ফরাসি রহস্যের গল্প লেখক সুজানি রেনে একটা রহস্য গল্প লিখেছিলেন, যেটা প্রকাশিত হয় 1959 সালে প্যারিসের একটা প্রেস থেকে। পরে অবশ্য ভারতে এসে সেটা মুম্বাইয়ের বিখ্যাত রেনোকা পাবলিশার থেকে আবার ছাপানো হয়, যেখানে বহু প্রাচীন যুগের এক রাজার লুকিয়ে রেখে যাওয়া গুপ্তধন সেই বাড়ির একটা ঝোলানো বারান্দার ওপর কাঠের তাকে লুকিয়ে রাখা ছিল, যেটা বাইরে থেকে কেউ আন্দাজি করতে পারেনি। বারান্দার উপরে ঝুলিয়ে রাখা কাঠের তাক? আচ্ছা জ্যাঠামশাই, এই বইটার কি কোনো বাংলায় অনুবাদ হয়েছে? এরকম তো কোনোদিন শুনিনি যে রেনে সাহেবের কোনো বইয়ের কোনো বাংলা অনুবাদ হয়েছে বলে। কেন, তুমি কি বাংলায় অনুবাদ হওয়া অংশটা চাইছো নাকি? না না, তা নয়। আসলে যার খুনের ব্যাপারে আমরা তদন্ত করছি
তিনি তার শখেই আসল এবং অনুদিত দুই কপি নিয়ে রিসার্চ করছিলেন, তাই জানতে চাইছি আর কি। বুঝতে পেরেছি। তুমি যদি সেই কথাই বলো তাহলে আমি তোমাকে আরেকটা বইয়ের কথা বলতে পারি। বইটা ঠিক কবে লেখা বা প্রথম মুদ্রণ প্রকাশিত হয়েছিল সেটা আমার জানা নেই। তবে বইটার প্রথম আমার হাতে আসার কপিটা ছিল তার তৃতীয় মুদ্রণ। সেটা করেছিলেন আলেকজান্ডার সিকো নামের একজন পর্তুগিজ লেখক। তবে বইটা আসলে তার নিজের লেখা নয়, তার বাবার লেখা। বহুদিন ওই পাণ্ডুলিপি বাড়িতে পড়ে থাকার পরে সিকো সাহেব দায়িত্ব নিয়ে সেটি প্রকাশ করার পরিকল্পনা করেন। বাজারে আসার সঙ্গে সঙ্গে বইটি চরম জনপ্রিয়তা পায়, আর সেখানে একটা অদ্ভুতভাবে একটা দুর্মূল্য বস্তুকে লুকিয়ে রাখা হয়েছিল। অদ্ভুতভাবে মানে? অদ্ভুতভাবে মানে একেবারে সবার সামনে বসার ঘরে চায়ের টেবিলের নিচে একটা প্রকোষ্ঠ তৈরি করা হয় কয়েকটা অবতল কাঁচের দর্পণের সাহায্যে, যাতে ঘরের চারপাশের আলো প্রতিফলিত হয়ে এমন একটা ইলিউশন তৈরি করে যাতে করে সেই প্রকোষ্ঠটার কথা বাইরে কেউ না জানতে পারে। সবাই যদি বাইরের চোখের দৃষ্টি দিয়ে দেখে তাহলে দেখবে ভেতরে সবকিছুই একেবারে স্বাভাবিক, একেবারে সাধারণ অবস্থাতেই আছে। ওই প্রকোষ্ঠটার কোনো অস্তিত্ব কেউ কোনো দিন খুঁজে পাবে না। তার মানে অনেকটা কি আমরা বলতে পারি চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে? দাঁড়া অদিতি, আমাকে ব্যাপারটা পুরো বুঝতে দে। আচ্ছা জ্যাঠামশাই, এই বইটার কি কোনো বাংলায় অনুবাদ হয়েছিল? হয়েছিল তো। একজন লেখক সমরকান্তি চক্রবর্তী না কি যেন নাম, উনি সেই গল্পটার একটা বাংলা অনুবাদ দাঁড় করান। তবে সেখানে তিনি একটা মারাত্মক ভুল করে বসেন। বিজ্ঞানের ছাত্র না হওয়ায় সমরকান্তি বাবু আলোর প্রতিফলনের ওই রহস্যটা সঠিক নিজেই বুঝে উঠতে পারেননি। এই গোটা গল্পটা অবিকৃত রাখলেও রহস্য সমাধানের অংশটাই এসে তিনি খেই হারিয়ে ফেলেন। সরাসরি লিখে দেন ওখানে কাঁচগুলো ছিল স্বচ্ছ, যার উপরে একটা ছবি আঁকা পর্দা দিয়ে ঢাকা ছিল, কিন্তু আদতে যে সেটা আলোর প্রতিফলনের কাজে লাগানো হয়েছিল সেটা উনি বুঝতে পারেন। ফলে তার বাংলা অনুবাদ উপন্যাসটি সেই জায়গায় একটু ধোঁয়াশাপূর্ণ বটে। তার মানে আপনি বলতে চাইছেন কেউ যদি পর্তুগিজ ভাষা না জেনে আসল উপন্যাসটা না পড়ে, শুধুমাত্র বাংলা অনুবাদটা পড়েই আলোর প্রতিফলনের ব্যাপারটা বুঝতে পারবে না, তাই তো? না পারবে না। আসলে অনুবাদ করার সময় লেখক এই সম্পূর্ণ ব্যাপারটা উজ্জ্ব রেখে ফেলেছেন। ওকে, তার মানে যেটা দাঁড়ালো সেটা হলো ঘরের মধ্যে আরও একটা ছোট্ট ঘর আছে, যার গায়ে লাগানো রয়েছে বেশ কিছু অবতল দর্পণ, সাধারণ ভাষায় কাঁচের আয়না, যার উপরে উল্টো দিকের দেওয়ালের চিত্র এমনভাবে প্রতিফলিত হচ্ছে যাতে সেই প্রকোষ্ঠটার কথা কেউ বুঝতেই না পারে। তবে আবির, এক্ষেত্রে আমার মনে হয় গল্পের সেই টেবিলের নিচের ঘর নয়, রথিনবাবুর তৈরি করা প্রকোষ্ঠটা শূন্যে ঝুলে আছে। অন্তত ওনার কথা শুনে সেই রকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর সম্ভবত সেটা উনি অন্য রহস্য গল্প থেকে কপি করেছেন। তুমি খুব সম্ভবত রেনে সাহেবের উপন্যাসের কথা বলছো, তাই তো? আপনার সঙ্গে কথা বলে আর ঘটনাস্থলে আমরা যা যা দেখেছি সেগুলো মিলিয়ে সেরকমই কিছু একটা মনে হচ্ছে, তবে ব্যাপারটা সম্পূর্ণই আমার অনুমান মাত্র। আচ্ছা আবির, এক্ষেত্রে একটা কথা আমাকে বল, যদি ওই রকমভাবে কোনো কাঁচের দর্পণ বা আয়না লাগানো থাকে তাহলে তার সামনে আমরা গিয়ে দাঁড়ালে তাতে আমাদেরও প্রতিবিম্ব তৈরি হবে, তাই না? কিন্তু যদি সেটা আমাদের উচ্চতার উপরে থাকে
তাহলে তার গায়ে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা তো আমরা বুঝতে পারবো না। সম্ভবত সেই দিক থেকে বিচার করেই ওটাকে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে, না হলে সেটা সাধারণ মানুষের চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থেকে যেত। ব্যাপারটা শুধুমাত্র তা নাও হতে পারে অদিতি। আলোর প্রতিফলন বড় বিষম বস্তু, যে সঠিকভাবে তাকে কাজে লাগাতে পারে সে একটা ঘরের মধ্যে থেকেও নিজেকে অদৃশ্য করে ফেলতে পারে। বাইরে থেকে কেউ তাকে খুঁজেও পাবে না। আচ্ছা জ্যাঠামশাই, একটা কথা আমাদের বলুন, সেই প্রকোষ্ঠের মধ্যে থাকা মানুষটা কি বাইরে কি ঘটছে সেটা দেখতে পাবে? পেতে পারে, যদি এমন বিশেষ কাজ সেখানে ব্যবহার করা হয় যার ভেতর থেকে বাইরেটা দেখা যায়, তাহলে সহজেই সেটা সম্ভব। ওরা সকলে যখন জ্যাঠামশাইয়ের সঙ্গে অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনা করছে, ঠিক তখনই আবিরের মোবাইল ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে থানা থেকে ইন্সপেক্টর পরিমল সামন্ত ফোন করছেন। আবির ফোনটা ধরে হ্যালো বলতেই ভদ্রলোক অত্যন্ত উত্তেজিত হয়ে বলতে শুরু করেন, আরে আপনারা আজকে আসবেন না? এদিকে তো সর্বনাশ হয়ে গেছে মশাই। সেই যে সনাতন চৌধুরী বলে ভদ্রলোক, আরে কালকে আপনারা থাকাকালীন থানায় এসেছিলেন, তার উপর তো ভয়ঙ্কর এক প্রাণঘাতী আক্রমণ হয়েছে। হ্যাঁ, যদিও ভদ্রলোক প্রাণে বেঁচে গেছেন, তবু আঘাত কিন্তু বেশ গুরুতর। হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো। আসলে আমরা এই কেসটার ব্যাপারেই আমাদের এক পরিচিত জ্যাঠামশাইয়ের কাছে এসেছি, কিন্তু আপনি হঠাৎ ফোন করলেন কেন? আরে মশাই, এই রতিন বাবুর খুন হওয়ার কেসটা আমাকে তো একেবারে জ্বালিয়ে খেলো দেখছি। হ্যাঁ, কোথায় গুপ্তধন, কোথায় তার টিকি পর্যন্ত নেই, অথচ তাকে ঘিরেই একটার পর একটা ক্রাইম হয়ে চলেছে। কেন, সনাতন বাবুর ওপরেও আক্রমণ হওয়া ছাড়া আরো কিছু হয়েছে নাকি? আর বলবেন না মশাই, ঝামেলার কি আর শেষ আছে নাকি? উনি যে বাড়িটায় থাকতেন তার নিচে একতলায় একটা পরিবার ভাড়া থাকত। সেই বাড়ির মেয়েটা গতকাল রাত থেকে নিখোঁজ। মেয়েটার বাবা নেই, মানে অনেকদিন আগে কোথায় যেন চলে গেছে। মেয়েটি মায়ের কাছেই থাকতো। সে কিনা গতকাল রাত থেকে সম্পূর্ণ ব্যাপারটা। আজ সকাল হতে না হতেই মেয়েটির মা থানায় এসে মিসিং ডায়েরি করে গেছে। আচ্ছা, কালকে ওই মেয়েটির সঙ্গে আপনারা কিছু কথা বলছিলেন না? বুঝতে পেরেছি। কেউ নিশ্চয়ই এটা খেয়াল করেছে যে মেয়েটি আমাদের সঙ্গে কথা বলেছে। ওই মেয়েটি যেহেতু রথিন বাবুর সঙ্গে সবসময় কথাবার্তা বলতো, তাই সেই গুপ্তধনের ব্যাপারে মেয়েটি কিছু জানে কিনা সেটাও একটা আগ্রহের বিষয়বস্তু। সব মিলিয়েই সেই আততায়ীর দল মেয়েটিকে তুলে নিয়ে গেছে। তার মানে তো মেয়েটার জীবন এখন যথেষ্ট সংকটে। মেয়েটির কাছ থেকে কিছু জানতে না পারলে ওই শয়তানগুলো মেয়েটাকেও খুন করতে পারে। আচ্ছা আবির, তোর ব্যাপারটা একটু গোলমেলে মনে হচ্ছে না? কিরকম গোলমেলে? আর এতে আবার গোলমালের কি দেখলি? রথিনবাবুর কাছে গুপ্তধনটা থাক বা না থাক, কোনো একটা শয়তানের দল পর্দার আড়ালে কাজ করছে, যারা ওই গুপ্তধনটা হাতিয়ে নিতে চায়। সেটা ঠিক আছে, কিন্তু সমস্ত ঘটনাগুলো যেন পরপর কাকতালীয়ভাবে ঘটে যাচ্ছে। রথিনবাবু বা তার মতো দেখতে একজন ভদ্রলোক যে মুহূর্তে খুন হলেন, তখনই ওনার পরিবার থেকে দূর সম্পর্কের এক ভাইপো এসে হাজির হলো, যার সঙ্গে সত্যি ওনার যোগাযোগ ছিল কি ছিল না সেই ব্যাপারটা এখনো রহস্যাবৃত। সেই লোকটি এসে বলল তাকে নাকি রথিনবাবুই ডেকে পাঠিয়েছেন গুপ্তধনের ব্যাপারে বলবেন বলে। আবার রাত পোহাতে না পোহাতেই তার উপরে আক্রমণ হলো। আর এই সবের পাশাপাশি যে মেয়েটি এই সব কিছুর সব থেকে বড় সাক্ষী হতে পারত, সেই মেয়েটিও হঠাৎ করে গায়েব হয়ে গেল। এই সব কিছু যদি কেউ একজন ঘটিয়েই থাকে, তবে সে কে? তার স্বার্থ কি? শুধুমাত্র গুপ্তধনটা খুঁজে বের করে হাতিয়ে নেওয়া, নাকি অন্য আরো কিছু? দেখ অদিতি, আমি ঠিক তোর মতন করে ব্যাপারটাকে ভেবেছি। আর ঠিক যেখানে যেখানে এসে প্রশ্নের উত্তর পাইনি, সেই জায়গাগুলোতে যদি প্রশ্নগুলোকে জড়ো করি, তাহলে সেটা কিন্তু একটা মানুষের দিকেই নির্দেশ করে। কে? কার কথা বলছিস তুই? মানুষ তো একটাই ভাই, সেটা খোদ রথিনবাবু নিজে। মানে কি বলতে চাইছিস তুই? পরে বলবো। পরিমলবাবু, আপনি একটা কাজ করুন, রথিনবাবুর বাড়ির এলাকা থেকে খোঁজ নিয়ে ওনার পৈতৃক বাড়ি হালি শহরের ঠিক কোথায় সেইটা খোঁজ নেওয়ার চেষ্টা করুন। আমরা এখনই বেরোচ্ছি। আপনি শ্যামনগর দিয়ে ঘাট পার হয়ে আমাদের সঙ্গে যোগ দেবেন। আমাদের প্রাথমিক লক্ষ্য হবে ওনার পৈতৃক বাড়িতে যাওয়া। আমার বিশ্বাস
সেখানে পৌঁছতে পারলেই রহস্যের একটা সমাধান আমরা করতে পারবো। কিন্তু আবির, তোর এটা কেন মনে হচ্ছে এই রহস্যের সমাধান ওনার পৈতৃক বাড়িতে রয়েছে? এটা তো ওখানকার কোনো দুষ্কৃতী চক্রের কাজ হতে পারে, যারা ওনাকে খুন করেছে বা খুন করবে বলে ভয় দেখাচ্ছে। ওনার ভাইপোকে হত্যা করার চেষ্টা করেছে, আর ওই পৌলমীকে শেষ পর্যন্ত কিডন্যাপ করে নিয়ে গেছে গুপ্তধনের সন্ধান খুঁজে বের করার জন্য। যাই হোক জয়, তুই হয়তো খেয়াল করে দেখিসনি, তাই বুঝতে পারছিস না। ওনার সাথে সনাতনবাবুর সম্পর্কটা মোটেও স্বাভাবিক নয়। রথিনবাবুর পদবি যদি চক্রবর্তী হয়, তাহলে ওনার ভাইপো হিসেবে সনাতনবাবুর পদবি রায়চৌধুরী হওয়া উচিত নয়। আমার বিশ্বাস এই দুজনের পরিচয়ের মধ্যেই কোনো একটা নিশ্চয়ই মিথ্যে। সেই কারণেই আমি ওনাদের পৈতৃক বাড়িতে যেতে চাইছি, এনাদের আসল বংশ পরিচয়টা খুঁজে বের করবার জন্য। আবিরের কথা শুনে জয় একেবারে স্তম্ভিত হয়ে যায়। সত্যি ওই ব্যাপারটা এভাবে খেয়াল করে দেখেনি। তখনকার মতো আবির পরিমল বাবুকে কি কি করতে হবে বলে দিয়ে ফোনটা কেটে দেয়। তারপর বিধু চ্যাটার বাড়ি থেকে বিদায় নিয়ে রওনা দেয় শিয়ালদা স্টেশনের দিকে। সেখান থেকে ট্রেন ধরে ওদের গন্তব্য হালি শহর। মাঝপথে শ্যামনগর থেকে পরিমলবাবু ওদের সঙ্গে যুক্ত হবেন। আপাতত এইটুকুই পরিকল্পনা। হালি শহরের বাড়িতে সমস্ত রকমের খোঁজপত্র নিয়ে আবিররা যখন চন্দননগর ফিরে আসে, তখন প্রায় বিকেল হবে। এদিকে সেই পৌলমী বলে মেয়েটিকে তখনও খুঁজে পাওয়া যায়নি। এই নিয়ে এলাকায় একটা চাপা উত্তেজনা ছড়িয়ে রয়েছে। এমনিতে এলাকাটা অত্যন্ত শান্তিপ্রিয় হওয়ায় এই ধরনের ঝুটঝামেলা ওখানকার মানুষ একেবারেই পছন্দ করেন না। আর তার মধ্যেই আবির, পরিমলবাবু আর অদিতিরা গিয়ে পৌঁছয় সেই ভদ্রলোকের চায়ের দোকানে। দাদা, এবার আমাদের সবাইকে একটা করে বড় মাটির ভাঁড়ে কড়া করে চা খাওয়ান দেখি। সে তো স্যার অবশ্যই খাওয়াবো, কিন্তু ওই রথিন পাগলা মানে রথিনবাবুর খুনের কেসটার কিছু হলো? কি ঝামেলা বলুন তো। আর ওদের বাড়ির একতলার মেয়েটা গতকাল রাত থেকেই নিখোঁজ। ওর মা একেবারে কেঁদে কেঁদে প্রায় পাগল হওয়ার মতো অবস্থা। আচ্ছা দাদা, একটা কথা বলুন তো, এই বাড়িটা তো রথিনবাবুর মামার বাড়ি, তাই না? হ্যাঁ তাই তো। রথিনবাবুর এক মামিমা শেষ পর্যন্ত জীবিত ছিলেন, তাকেই তো শেষ জীবনে রথিনবাবু ভালোই দেখভাল করতেন। আচ্ছা, ওই যখন ওই একতলার বাড়িতে ভাড়াটে আসে, তখন কি রথিনবাবুর সেই মামিমা বেঁচে আছেন? হ্যাঁ, কেন থাকবে না? আরে উনিই তো ওদের ভাড়া বসিয়েছিলেন। ওই বাড়ির এক ভদ্রলোককে রথিনবাবুর মামিমা নিজের ছেলের মতোই স্নেহ করতেন। লোকটার যেন কি একটা নাম ছিল, হ্যাঁ, অনিল কাসাগা। আচ্ছা, সেই ভদ্রলোক গেলেন কোথায়? কি জানি, বহুদিন তো দেখি না। এক মেয়ে মানুষে নাকি তার মন ভরে না, তাই সে অন্য কোথাও একটা বিয়ে করে অন্যত্র কোথাও গিয়ে থাকে। তার মানে ভদ্রলোক জীবিত? হ্যাঁ, সেরকমই তো শুনেছি। কয়েক বছর আগে পর্যন্ত মাস গেলে এক আধবার দেখা করতে আসতো বউ মেয়ের সঙ্গে, কিন্তু এখন তো আর সেটাও আসে না। বুঝলেন পরিমলবাবু, আমার ধারণা পৌলমীর মাকে আমাদের একবার জেরা করা দরকার। আমরা যখন গতকাল ওনার ঘরে গিয়েছিলাম, তখন সেখানে হালকা সিগারেটের গন্ধ পেয়েছিলাম। আমার ধারণা ভদ্রলোকের সঙ্গে পৌলমীর মায়ের এখনো নিয়মিত যোগাযোগ রয়েছে। আর তার থেকেও বড় কথা, লোকটা এখন কোথায়? না, এটা সঠিক কথা নয়। যদি ওই ভদ্রলোক ওদের বাড়িতে আসতেন, তাহলে আমরা অবশ্যই দেখতে পেতাম। 100 বার পেয়েছেনও, কিন্তু ঠিক চিনতে পারেননি, কারণ উনি তো ওনার নিজের স্বাভাবিক রূপে এখানে আসেননি। যদি আসতেন তবে চিনতে পারতেন। আমার ধারণা উনি আমাদের রথিনবাবুর মতন ছদ্মবেশ ধরেই বাড়িতে যোগাযোগ রাখতেন। ফলে আপনারা বাইরে থেকে ভাবতেন রথিনবাবুই বাড়িতে যাতায়াত করছে। মানে? তোর মনে আছে জয়, রতনবাবু প্রথম দিকে বলেছিলেন রথিনবাবু বাড়ির বাইরে খুব একটা যাতায়াত করেন না। তোর সঙ্গে ওনার দেখা হয়েছিল সেই শিয়ালদা স্টেশনে। তার মানে রথিনবাবু যখনই বাড়ি থেকে বের হয়ে যেতেন, তার কিছুক্ষণের মধ্যেই ওই ভদ্রলোক রথিনবাবু সেজে সেই বাড়িতে ঢুকত। ফলে এখানকার মানুষজনের ধারণা হতো রথিনবাবু কাছাকাছি কোথাও একটা ঘুরে ফের বাড়ি ফিরে এসেছেন। হঠাৎ করেই রথিনবাবুর বাড়ির দিক থেকে একটা গুলি চালানোর শব্দ ভেসে আসায় ওরা সকলে চমকে ওঠে।
পরিমলবাবু ব্যস্ত হয়ে বলেন, এই কি ব্যাপার বলুন তো, মনে হচ্ছে সাংঘাতিক কিছু একটা ঘটেছে। ওরা সকলে রুদ্ধশ্বাসে ছুটে রথিনবাবুর বাড়ি এসে পৌঁছায়। তবে একতলার ঘরে তখন এক ভয়ঙ্কর দক্ষযজ্ঞ চলছে। পৌলমীর মা চিৎকার করে কাউকে বলছেন, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার সারাটা জীবন নষ্ট হয়ে গেল। নিজের মুরদে কোনোদিন কোনো কিচ্ছু করতে পারলে না, আর এখন এসেছো আমার আর আমার মেয়ের জীবনটা পুরোপুরি শেষ করে দিতে। তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও, নাহলে কিন্তু আমি এই বন্দুক থেকে গুলি ছুড়ে তোমার মাথার খুলি ফাটিয়ে দেব। তোমার প্রতি আমার মনে এই এতটুকুও শ্রদ্ধা ভক্তি নেই। আমার মেয়ে আমার কাছে আমার সব কিছু, ওকে তুমি ফিরিয়ে দাও। চুপ কর শর্মা, এভাবে চিৎকার চেঁচামেচি করলে লোকজন জানাজানি হয়ে যাবে। এমনিতে ওই বুড়ো কোত্থেকে গোয়েন্দা ধরে এনেছে, ওরা যে কোন সময় এখানে এসে পড়তে পারে। সে গোয়েন্দা আসুক অথবা পুলিশ, আমি কাউকে ভয় পাই না। আমার মেয়ের যদি বিন্দু মাত্র ক্ষতি হয় তবে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তোমাকে আমি শেষবারের মতো বলছি, আমার মেয়েকে ফিরিয়ে দাও। আমার কিছু করার নেই রে শর্মা, ওই শয়তানগুলোকে যতক্ষণ না পৌলমী গুপ্তধনের সন্ধান বলবে ততক্ষণ ওরা ওকে ছাড়বে না। তুই তো জানিস মানুষ মারতে ওদের এতটুকু হাত কাঁপে না। মেয়েটা যদি ভালোই ভালো ওদের বলে দেয় ওই গুপ্তধনটা ওই পাগলা বুড়োটা কোত্থেকে লুকিয়ে রেখেছে, একমাত্র তাহলেই ওর মুক্তি সম্ভব। আমি এসব কোনো কথা শুনতে চাই না। তুমি যেখান থেকে পারো আমার মেয়েকে আমার কাছে নিয়ে এসো। এতদিন তো তুমি ওদের হয়েই কাজ করলে, এখন তুমি বললে ওরা নিশ্চয়ই তোমার মেয়েকে ছেড়ে দেবে। না রে শর্মা, তুই ওদের চিনিস না, টাকা ছাড়া ওরা কাউকে চেনে না। ওরা এক একটা ওই অর্থ পিশাচ, কেউ ওদের বন্ধু হয় না একমাত্র টাকা ছাড়া। ওরা কে সেটা কি আমাদেরকে বলা যাবে অনিলবাবু? তাহলে আমরা না হয় আমাদের মতন করে একটু চেষ্টা করে দেখতাম পৌলমীকে উদ্ধার করে আনা যায় কিনা। আবিরের কথা শুনে সরমা দেবী এবং অনিল নামের ভদ্রলোক প্রায় ভূত দেখার মতো চমকে ওঠেন। কে আপনারা এখানে এলেন কি করে? আমরা কে কোথা থেকে এসেছি সেসব নিয়ে পরেও আলোচনা করা যাবে। আপাতত আপনি আমাদের বলুন পৌলমী এখন কোথায় আছে। আমরা এবার একবার পুলিশের সাহায্য নিয়ে চেষ্টা করে দেখি মেয়েটাকে উদ্ধার করতে পারি কিনা। দেখুন ওরা কিন্তু সাংঘাতিক, পুলিশ ওদের কাছে গিয়ে পেরেছে এটা জানতে পারলে ওরা পৌলমীকে শেষ করে দেবে। তাই আমার মনে হয় এক্ষুনি তাড়াহুড়ো না করে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করা দরকার। অপেক্ষা করা, তাই না অনিলবাবু? কিন্তু কিসের জন্য অপেক্ষা বলুন তো? পৌলমীর ওদের গুপ্তধনের হদিশ বলার জন্য, তাই তো? আপনি আমাদের সেই জন্য অপেক্ষা করতে বলছেন তো? না মানে আসলে লোকগুলো খুব ভয়ঙ্কর, তো তাড়াহুড়ো করতে গেলে যদি হিতে বিপরীত হয়। আসলে জানেন তো মেয়েটাকে আমি বড়ই ভালোবাসি, ওর কোনো ক্ষতি হয়ে গেলে আমি মন থেকে কিছুতেই সেটা মেনে নিতে পারবো না। ভদ্রলোক যতই বিনয়ের সঙ্গে কথাগুলো বলুন না কেন, ওনার ঠোঁটের কোণে বাঁকা হাসিটা আবিরদের কারুরই চোখ এড়ায় না। আবির কোনো রকমে নিজেকে সংযত রাখলেও অদিতি যে সেটা বেশিক্ষণ পেরে উঠবে না সেটা জানাই ছিল, আর হয়ও ঠিক সেটাই। অদিতি প্রায় হিংস্র বাঘিনীর মতো লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে, লোকটার জামার কলারগুলো ধরে চিৎকার করে ওঠে, তোর অভিনয় অনেকক্ষণ ধরে সহ্য করছি, এবার যদি সরাসরি সত্যি কথাটা না বলিস তাহলে পরে ওই লোকগুলো তোকে কি করবে সেটা আমি না জানলেও আমি এক্ষুনি তোকে মেরে তোর মেরুদণ্ডটা ভেঙে দেবো। তারপর সারাটা জীবন আমাদের মিথ্যে বলার শাস্তি তোকেই ভোগ করে যেতে হবে। অদিতির কাছে এরকম অতর্কিত আক্রান্ত হয়ে সেই লোকটা ঘাবড়ে যায় আর মুখটা কাঁচুমাচু করে যে দলটার হয়ে ও এতদিন কাজ করত তাদের নাম এবং ঠিকানা জানায়। বাকি কাজটা পরিমলবাবুর। উনি থানা থেকে ওনার ফোর্স ডাকিয়ে এনে লোকগুলোকে বামাল সমেত গ্রেফতার করেন আর পৌলমীকেও ওদের হাত থেকে উদ্ধার করে আনেন। পৌলমীকে নিয়ে থানায় ফিরে এলে আবিররা ততক্ষণ ওনাদের জন্য ওখানেই অপেক্ষা করছিল। ওরা এলে পরিমলবাবু ওদের সবার জন্য কফি আনিয়ে নেন আর তারপর বলেন, আচ্ছা আবির বাবু, এবার এই রহস্যটা ঠিক কি আমাকে বলুন তো। কোন রহস্য? রথিনবাবুর হত্যা রহস্য নাকি গুপ্তধনের উদ্ধার রহস্য? দুটোই।
দেখুন, রথিনবাবুর হত্যার রহস্যটা খুব সামান্য ব্যাপার। উনি প্রায় সকলের কাছেই যে গুপ্তধনের কথা বলেছিলেন, তার কারণেই ওনার ওপরে স্থানীয় ওই দুষ্কৃতী চক্রের চোখ পড়ে। এটা প্রায় বছরখানেক আগের ঘটনা। আর সেটা যে মূলত সেই গুপ্তধন হাতাবার জন্যই, সেটা নিশ্চয়ই আপনাকে আলাদা করে বলে দিতে হবে না। তবে আর 5টা কেসের থেকে এদের গুপ্তধন খোঁজার পদ্ধতি কিছুটা আলাদা। এই বাড়িরই একতলার ভাড়াটে অনিলবাবুর সঙ্গে রথিনবাবুর চেহারার একটা অদ্ভুত সাদৃশ্য দেখে রথিনবাবুর বলা গুপ্তধন খুঁজে বার করবার জন্য ওরা বেছে নেয় এই অনিলবাবুকেই। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা সুবিধা অনিলবাবু পেয়েছেন, সেটা হলো আলাদা করে ওনাকে রথীন্দ্রনাথ চক্রবর্তী সাজতে হয়নি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাজলেই ব্যাপারটা মানিয়ে যেত, কারণ রথীনবাবুকে এমনিতেই রবীন্দ্রনাথ ঠাকুরের মতনই প্রায় দেখতে। তাই এলাকার কেউ যে সে ব্যাপারে সন্দেহ করেনি, সবাই ছদ্মবেশে অনিলবাবুকেই আসল রথীনবাবু ভেবে নিয়েছেন, সেটা কিন্তু প্রায় বিনা বাধাই বলা যায়। এবং অনিলবাবু রথীনবাবুর ঘরে এসে এই গুপ্তধনের সন্ধান চালিয়ে গেছেন। তাহলে ওনাকে শেষ পর্যন্ত ওরা খুন করলো কেন? রথিনবাবু তো প্রায় সেই গুপ্তধনের হদিশ খুঁজে পেয়েই গিয়েছিলেন। একদমই তাই। কিন্তু যখন ওরা জানতে পারে যে এই গুপ্তধন তাদের কোনো কাজে আসবে না, তখন আর রথিনবাবুকে বাঁচিয়ে রাখার ওদের কোনো কারণ থাকে না। আর সেই জন্যই শেষ চেষ্টা করে দেখতে ওই শয়তানটা নিজের দলের লোক দিয়ে নিজের মেয়েকেই অপহরণ করে, যাতে মানসিক চাপ তৈরি করিয়ে ওদের থেকে কিছু জানা যায়। গুপ্তধন যদি থেকেও থাকে, তাহলে সেটা কারোর কাছে আসবে না কেন? তার কারণ সেই সবগুলোই হলো ফরাসি আমলের টাকা, যার আনুমানিক আজকের বাজার দর কোটি টাকার সমতুল্য হলেও আজ আর্কিওলজিক্যাল ভ্যালু ছাড়া তার কোনো অর্থনৈতিক ভ্যালু নেই। যাকে বলে সেই সমস্ত টাকা আজকের বাজারে অচল। কিন্তু একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হলো না। ওই দোকানদার রতনলাল নামের ভদ্রলোক আর ওই পৌলমী বলে মেয়েটা, দুজনেই তো দাবি করেছিল এটি আসলে রথিনবাবুর মৃতদেহ নয়। তাহলে তারা কি? রতনবাবু ঠিকই বলেছেন, যেটা উনি নিজের চোখে দেখেছেন। আপনিও সেটা দেখতে পেতেন যদি আপনি অনিলবাবুর ঘাড়ে সেই বড় আঁচিলটা দেখতে পেতেন। বলতে পারেন ওই একটা আঁচিলই আমাকে এটা বুঝতে সাহায্য করে যে উনি রথিনবাবুর ছদ্মবেশ নিতেন। আর পৌলমী কেন বলেছেন, সেটা আমি ওনার ওপরেই ছেড়ে দিলাম। বিশ্বাস করুন স্যার, আমি এসবের কিছুই জানি না। আমাকে আমার বাবা যেভাবে মিথ্যা বলতে বলেছেন, আমি ঠিক সেই রকমই আপনাদের বলেছি। আমি এর বেশি কিছু জানি না। আপনি যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন, তখন আপনার চোখে মুখে যেরকম উৎকণ্ঠার ভয় ছিল, সেটা আমি বেশ ভালো করেই খেয়াল করেছি। তাই আমি খুব ভালো করেই জানতাম আপনি সত্যি কথা বলছেন। ঠিক সেই কারণেই আমি নিশ্চিত হতে পেরেছিলাম মৃতদেহটা আসলে রথিনবাবুরই। আপনি আমাদের বিভ্রান্ত করবার উদ্দেশ্য নিয়েই কথাগুলো বলেছিলেন, তবে সেটা যে আপনার বাবার শেখানো ছিল, সেটা আমি বুঝতে পারিনি। আসলে একটা কথা জানেন তো, রথিনবাবুর খুনটা কিন্তু আপনার বাবাই করেছেন। ভোজালিতে ওনার হাতের ছাপ, আপনার ঘর থেকে পাওয়া হাতের ছাপ, সবই কিন্তু একটি নমুনার সঙ্গে মিলে যায়। সেটা আপনার বা আপনার মায়ের নয়, ধরে নিয়ে বলতে পারি যে সেটা আপনার বাবারই হাতের ছাপ। তাই অন্ধভাবে আপনার বাবাকে সমর্থন করবার আগে একবার নিজের মনে মনে বিচার করে দেখে নেবেন সততার বিচারে সেটা আপনি ঠিক করছেন কিনা। আচ্ছা আবিরবাবু, সে না হয় হলো। আমি ওই লোকটাকে থানায় ধরে নিয়ে এসে আড়ং ধোলাই দিলেই সে গড় করে সব সত্যি কথা বলবে। তাছাড়া ওর দলের লোকগুলো থেকে আমিও জবানবন্দি করিয়ে নেব। এবার আপনি আমাদের সেই গুপ্তধনটা একবার দেখান দেখি। জানি বাস্তবে তার কোনো অর্থনৈতিক মূল্য নেই, তবুও সেটা একবার চোখের দেখা না দেখলে মনের স্বাদ যেন কিছুতেই সম্পূর্ণ হবে না, বুঝলেন? কথাটা কিন্তু সত্যি আবির। এতটা পথ এসে যতক্ষণ না পর্যন্ত ব্যাপারটা নিজের চোখে দেখতে পাচ্ছি, আমারও ঠিক মন ভরছে না। বেশ, তবে চলুন আরেকবার রথিনবাবুর বাড়ি। আমি দেখাচ্ছি কিভাবে গুপ্তধনটা লুকিয়ে রাখা হয়েছে। বেশ, সেটাই দেখান তবে। আমরাও আমাদের দু চোখ সার্থক করি বিজ্ঞানের এক অদ্ভুত প্রয়োগ কৌশল থেকে। ওরা আবার এসে পৌঁছে যায় গড়ের ধারে রথীন্দ্রনাথ চক্রবর্তীর মামা বাড়িতে। সিঁড়ি দিয়ে উঠে রথীন্দ্রনাথ বাবুর ঘরে ঢুকে আবির মনে মনে প্রস্তুতি নেয় সম্পূর্ণ ব্যাপারটা পরিমল বাবুদের করে দেখাবার জন্য। আর সেই মতোই অদিতিকে কিছু একটা বুঝিয়ে দিয়ে ও চলে যায় ঘরের একেবারে পশ্চিম প্রান্তের দেওয়াল বরাবর। ওদের সামনেই একটা টুল দেওয়ালের ওপরে দাঁড় করিয়ে আবির কয়েকটা ধাপ ওপরে উঠে যায়। আর ও নির্দেশ দিতেই অদিতি উল্টো দিক থেকে
রথীনবাবুর বইয়ের সেলফের একদম ওপরের তাক থেকে একটা উজ্জ্বল লাল রঙের ক্যানভাস বাঁধানো বই হাতে করে উপরে তুলে ধরে। আবির ওর সামনের দেওয়ালে কিছু একটা করতেই সেখানে একটা কাঁচের দর্পণ হালকা হালকা দেখতে পাওয়া যায়, যার উপর সেই উজ্জ্বল লাল রঙের বইয়ের প্রতিবিম্বটা ফুটে উঠতে দেখে ওরা সকলেই। তারপর সেই দর্পণটাকে সামান্য একটু অ্যাডজাস্ট করতে ধীরে ধীরে অতগুলো লোকের সামনে থেকে এই লাল রঙের বইয়ের কভারটা সম্পূর্ণ হারিয়ে যায়। দেখুন পরিমলবাবু, এখানে পরপর খুব সুন্দরভাবে 6টি অবতল লেন্স বা দর্পণ দিয়ে একটা প্রকোষ্ঠ তৈরি করা হয়েছে, যেখানে বাইরে থেকে আলো তো প্রবেশ করতে পারে, কিন্তু এই আলো দর্পণের প্রকোষ্ঠ থেকে বাইরে বেরোতে পারে না। এরই ভেতরে দেওয়ালের ওপর প্রতিফলিত হতে হতে প্রকোষ্ঠের মধ্যেই আটকা পড়ে যায়। ফলে এখানের মধ্যের জিনিসটা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। আর ঠিক এর মধ্যেই রথীনবাবুর মামার বাড়ির দাদু শ্রীযুক্ত দীনবন্ধু বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অস্কার সেনেসার সাহেবের দেওয়া সেই টাকা ভর্তি কাঠের বাক্স রেখে গেছেন, যা সবার সামনে ঝুলে থাকলেও কেউ তা দেখতে পায় না। এবার দেখতে পাচ্ছেন তো আলোর প্রতিফলনের ম্যাজিক কাকে বলে? আবিরের কাছে ব্যাখ্যা শুনে পরিমলবাবু প্রায় হতবাক। সত্যি ব্যাপারটা প্রচুর অভিনব। তবে আজ থেকে এত বছর আগেও দীনবন্ধুবাবু যে এতটা সুন্দরভাবে একটা প্রকোষ্ঠ তৈরি করে সেই গুপ্ত ভাণ্ডার লুকিয়ে রেখেছেন, তার জন্য তাকে কৃতিত্ব দিতেই হয়। জানিস জয়, আমার মনে হয় এই গুপ্ত টাকার ভাণ্ডার কোনো সাধারণ মানুষের ভোগের জন্য রাখা হয়নি। এই টাকা লুকিয়ে রাখা হয়েছিল যাতে সেটা সশস্ত্র স্বাধীনতা সংগ্রামীদের কাজে আসতে পারে। অথচ দেখ, আজ তার আর কোনো মূল্যই নেই। মূল্য নেই বলাটা একেবারে ঠিক নয়। অনিলবাবুর মতন কিছু অসাধু মানুষের কাছে এর মূল্য আছে বলেই তো এর জন্য একজন মানুষ খুন হতে হলো, একজন মানুষকে প্রায় প্রাণে মরতে হলো, আর একটি মেয়েকে অপহৃত হতে হলো। সত্যি মানুষের লোভ যে মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে, সেটা এদের না দেখলে বিশ্বাস করা যায় না। ওদের আলোচনা চলতে থাকলেও বাড়ি ফেরার তাগিদ ওদের মধ্যে রয়ে গেছে, কারণ ধীরে ধীরে সন্ধ্যা গড়িয়ে এবার রাত নামার পথে। তাই আর দেরি না করে অদিতি আর আবিররা বেরিয়ে পড়ে পরিমল বাবুর থেকে বিদায় নিয়ে। ওদের আপাতত গন্তব্য মানকুণ্ডু রেল স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে কলকাতা। শুধু জয়ের মনটা অত্যন্ত বিষণ্ণতায় ভারাক্রান্ত হয়ে থাকে। রথীনবাবুর এই অস্বাভাবিক মৃত্যুটা ও কিছুতেই মেনে নিতে পারেনি, কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো মেনে না নিয়ে একেবারেই উপায় থাকে না। এটাও কতটা সেই রকম। তবে শেষ পর্যন্ত যে ওরা রথীনবাবুর প্রকৃত খুনিকে ধরে রথীনবাবুর এতদিন ধরে রক্ষা করা গুপ্তধনের রহস্য সমাধান করে যেতে পেরেছে, এটাই ওদের কাছে প্রাপ্তি। বাকি সবকিছুই মিথ্যা। শেষ হলো লেখক শিবাঙ্গনের কলমে সেনেসার সাহেবের গুপ্ত ভাণ্ডার। আজকের গল্পের গল্প পাঠে আমি সৌভিক। আবিরের চরিত্রে সৌমদীপ, জয়ের চরিত্রে সৌভিক দাস, অদিতির চরিত্রে মৌপিয়া, রথীন্দ্রনাথের চরিত্রে রমাকান্ত, দোকানদার রতনের চরিত্রে প্রিয়ম, ইন্সপেক্টর পরিমল সামন্তর চরিত্রে পার্থ, সাব ইন্সপেক্টর এবং অনিল ঘোষের চরিত্রে দিব্যেন্দু, সনাতন রায়চৌধুরীর চরিত্রে কুমারজিৎ, পৌলমীর চরিত্রে সঞ্চিতা, সরমার চরিত্রে অদ্রিজা, বিদুমোহনের চরিত্রে আর্য। গল্পের শব্দ সংযোজনে সৃজা, আবহ সৃষ্টিতে আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে টিম পিক্সেলেট। তবে কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে গল্পটি শেয়ার করে দিন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না।
যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তবে আজ চলি, ফিরে আসবো আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গল্প।